জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ বাবাই দাদার শ্রীচরণে প্রণাম। উপস্থিত ইষ্টপ্রাণ দাদা স্নেহময়ী মায়েদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম এবং জয়গুরু জানিয়ে আজকে আমাদের সপ্তম সেমিনার। এই সপ্তম সেমিনারে আমরা শুরু করছি। আপনারা এর আগের সেমিনারগুলোতে যেভাবে প্রত্যেকে তাদের নিজ নিজ সাউন্ড মিউট করে মনোযোগ সহকারে সেমিনারের আলোচ্য বিষয়গুলো শুনবেন, সেই শোনাগুলো আপনাদের জীবনের পরবর্তীতে পাথর হিসাবে কাজে লাগবে। আমরা কৃতজ্ঞ যে সমস্ত মানুষজন আমাদের এই ওয়েবিনার করতে সাহায্য সাউন্ডটাকে আনমিউট করুন তপন দা। সাউন্ডটা মিউট করে দিন। জয়দেব দা বলেছেন? হ্যাঁ, কমপ্লিট। ওকে। Good afternoon, my beloved brothers and sisters. At the very beginning, I sincerely convey my pranam এবং জয়গুরু. Before beginning the 7th semester, I would like to remember you that we have already conducted and completed 6 numbers of seminars, starting from 31st May 2020. On every Sunday, our distinguished and respected speakers have discussed various aspects and devotee of Sri Sri Thakur Anukul Chandra under the respective topic and subject. On every members of attended this program, and I would like to share also that the speakers who were present last 6 seminars, number 1 Dr. Jibon Chakraborty SPR, number 2 Dr. Rajesh Choudhury SPR, number 3 Dr. Sharup Chakraborty SPR, number 4 Dr. Debudduti Bandopadhyay Associate Professor, number 5 Dr. Krishna Chandra Das SPR, and last but not least Sri Suraj Agarwala Assistant Professor Research Scholar. Please remember, unlike weekly, now on seminar will be held on every fortnight. That means our next seminar will be held on 26th July 2020. And this arrangement
was made so that the speaker may have sufficient time to get prepared himself about the particular topic, and at the same time the spectators of online seminar may also have the sufficient time to prepare their question, so that during interaction they may do it. It may please be note that this is not an online satsang. Instead, it is an attempt to focus you for the divine life and teachings of Sri Thakur, from which we can learn and enlighten ourselves about him. So, my fervent appeal to all of you to be present in the seminar along with your family members. And before starting the seminar, I would request to all to keep their sound mute and keep silent also while he is not speaking. নমস্কার, আজকের এই সপ্তম সেমিনারে যে সমস্ত পাঞ্জাধারী কর্মীরা রয়েছেন, সুধী সজ্জন দাদারা, ভক্তিময়ী মায়েরা এবং ছোট ছোট ভাই বোনেরা, প্রত্যেককে আমার যথাযোগ্য স্থানে প্রণাম এবং জয়গুরু। আপনারা জানেন যে আমাদের এই সেমিনার অলরেডি 6টা সেমিনার আমরা শেষ করেছি, যেখানে বিভিন্ন গুণীজনেরা তাদের বক্তব্য পেশ করেছেন বিভিন্ন টপিকের উপরে, যাদের মধ্যে আছেন ডক্টর জীবন চক্রবর্তী, ডক্টর রাজেশ চৌধুরী, ডক্টর স্বরূপ চক্রবর্তী, ডক্টর দেবুদ্যুতি বন্দ্যোপাধ্যায়, ডক্টর কৃষ্ণচন্দ্র দাস and সুরাজ আগারওয়ালা। এরা সবাই আমাদের কাছে বক্তব্য রেখেছেন বিভিন্ন টপিকের উপরে। আপনারা জানেন এটা কোনো অনলাইন সৎসঙ্গ নয়, এটা এমন একটি ফোকাস, যে ফোকাসের মধ্য দিয়ে ঠাকুরের 81 বছরের জীবন দর্শনের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার বিভিন্ন জিনিসগুলো নিয়ে আমাদের এই সেমিনারে আলোচনা হয়, যার থেকে আমরা অনেক কিছু জানতে পারি, আমাদের শ্রীবুদ্ধি ঘটে। এবং আপনারা এটা জেনে খুশি হবেন যে গত 6টা সেমিনারে যে আলোচনা হয়েছে তার মধ্যে আমাদের কাছে অনেকেই ফোন করেছেন, তারা বলেছেন যে আজকের এই সেমিনারগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এবং একটি মা খুব আনন্দ সহকারে বলেছেন যে আমার বাড়ির স্বামী এবং তার পরিবারের লোকজন এই আলোচনা শুনে তারা খুব খুশি শুধু হননি, তারা ঠাকুরের সাথে যোগসূত্র সংস্পর্শ করেছেন এবং আগামী দিনে এই সৎসঙ্গে তারা উপস্থিত থাকবেন বলে আমরা এই সেমিনারে থাকবেন, সৎসঙ্গে থাকবেন বলে আমাদের জানিয়েছেন। এটা আমাদের খুব আশার বিষয়, কারণ আমরা যে জায়গায় পৌঁছেছি এই সেমিনারে নিয়ে, সেই জায়গাটা আমাদের সত্যি খুব একটা ভালো জায়গায় পৌঁছেছে। এবং আপনাদের অবগতির জন্য জানাই যে আমাদের এই সেমিনার এখন আর 7 দিন ধরে হবে না, এটা আমাদের 15 দিন অন্তর হবে। তার মানে এর পরের সেমিনারটা আমরা 26 জুলাই 2020-তে আমরা অনুষ্ঠিত করব। কারণ হিসাবে আপনাদেরকে আমরা জানাই যে সপ্তাহখানিক সময়ের মধ্যে সবাই আমরা প্রস্তুত হতে পারি না,
তাহলে যিনি বক্তব্য রাখবেন তার কাছেও যে 15 দিন সময় পেলে তিনি যেমন নিজেকে প্রস্তুত করতে পারবেন একটা পার্টিকুলার টপিকের উপরে, তেমনি আমরা যারা শুনবো বা তার উপরে কোনো প্রশ্ন করবো, সেটাও আমরা তৈরি করতে একটু সময় পাবো। তাই আপনাদের কাছে বিনম্র অনুরোধ যে আপনারা এই অনলাইন সেমিনারে আপনারা নিজে তো উপস্থিত থাকবেনই এবং আপনাদের পরিবারের সকলকে এর সাথে যুক্ত করে দিন, যাতে করে আপনাদের পরবর্তী যে প্রজন্ম, সে প্রজন্মরা এই সেমিনার সেগুলো তারা জানুক, সেগুলো তারা শিখুক এবং বিভিন্ন তার বন্ধু বান্ধবের মধ্যে তারা সেগুলো ছড়িয়ে দিয়ে নিজেদের জীবিত। আশা করি এটা করবেন। আর আপনারা যারা এখন এই অনলাইনে আছেন, আপনারা সবাই সাউন্ডটাকে মিউট করে রাখবেন যদি না আপনাদের কোনো কথা বলতে হয়। শুধুমাত্র যিনি আলোচনা করবেন তারাই শুধু এখানে অংশগ্রহণ করবেন। আজকের এখানে আমাদের উদ্বোধনী সঙ্গীতের জন্য আছেন শ্রী নিমিত্ত সুন্দর ত্রিপুরা থেকে, সঙ্গীত করার জন্য আছেন শ্রী সঞ্জীব পাত্র কলকাতা থেকে, এবং আমাদের ধন্যবাদ জ্ঞাপনের জন্য আছেন জীবন চক্রবর্তী এসপি। আজকের যে আলোচ্য বিষয় রেডমি প্রো 5টা কার সাউন্ডটাকে মিউট করুন। শ্রী অনুকূল চন্দ্রের শিক্ষা চিন্তা। টপিক হচ্ছে টিচিং এন্ড থটস of Sri Thakur Anukul Chandra in the formation of dedicated within bracket ideal society. এই সমস্ত কিছু নিয়েই আজকের এই সেমিনার। সুতরাং আমরা সেমিনারে শুরু করতে যাচ্ছি। আজকের এই সপ্তম সেমিনার উদ্বোধনের করার জন্য উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের ত্রিপুরা থেকে অশেষ শ্রদ্ধাভাজন শ্রী নিত্য সুন্দর দেব। তাকে উদ্বোধনী সঙ্গীত করার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধেয় নিত্যদা। সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে, করুন। ঠিক আছে। বিকট ভব পারাবারে ওগো করল আমায় প্রথম পার করে দাও তোমায় নমস্কার। আমায় প্রভু আর করে দাও তোমায় নমস্কার। বিকট ভব পারাবারে ওগো আমায় প্রভু পার করে দাও তোমায় নমস্কার। বিকট ভব পারাবারে ওগো কর্ণধার আমায় প্রভু পার করে দাও নমস্কার। আমায় প্রভু পার করে দাও তোমায় নমস্কার। হাতি হাতি দিন ভালো সাধু পুণ্যবান সমদর্শী সমাগরে সবারে
পাপি পাপি সমদর্শে সমাদরে সবারে প্রকৃতি চাচ্ছিন্ন করে তাও এনে তোমায় প্রকৃতি চাচ্ছিন্ন করে তাও এনে স্বস্তি মুখর হইল রাষ্ট্র পরম শত্রু হয়ে আপন বাঁধে আলিঙ্গনে শক্তি শাসন পরম শত্রু হয়ে আপন বাঁধে আলিঙ্গনে হবে ভয় দেশ তোমার করুণায় নবীন রবির ধারা উন্নতিতে ধার হবে ভয় দেশ তোমার করুণায় নবীন রবির জীবন ধারা উন্নতিতে ধার যেজন করে তোমার যেজন করে তোমার জীবন তোমায় নমস্কার বিপদে ভব পারাবারে ওগো আমায় প্রতি পার করে তোমায় নমস্কার আমায় প্রতি পার করে তোমায় নমস্কার আমায় প্রতি পার করে তোমায় নমস্কার। গুরু অসংখ্য ধন্যবাদ নিত্যদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এখন মূল আলোচনায় চলে যাব সেমিনারের। আজকে টুডেস টপিক teachings and thoughts of Sisi Thakur Anukul Chandra in the formation of dedicated within bracket ideal society. Guest speaker Dr. Rajiv Ghosh, guest lecturer Department of Bengali, DDE, Tripura University. আজকের আলোচ্য বিষয় হচ্ছে আদর্শ সমাজ গঠনে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শিক্ষা চিন্তা। অতিথি বক্তা আমাদের আজকে আছেন ডক্টর রাজীব ঘোষ, অতিথি প্রভাষক, দূর শিক্ষা বিভাগ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়।
আমি শ্রদ্ধেয় ডক্টর রাজীব ঘোষকে আজকের এই বিষয়ের উপর আলোচনা করার জন্য অনুরোধ করছি। উনি ঘন্টাখানিক 1 ঘন্টা আলোচনা করবেন। শ্রদ্ধেয় রাজীব দা। আজকের এই আন্তর্জাতিক আলোচনা চক্রে উপস্থিত সবাইকে আনন্দিত জয়গুরু জানাই। আমরা ইতিমধ্যে জেনেছি যে বেশ কয়েকটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয়ে গেছে, বিশেষজ্ঞ বক্তারা বক্তব্য রেখেছেন, আমরা শুনেছি। আমার আলোচনার বিষয় ঠাকুরের শিক্ষা চিন্তা, আদর্শ সমাজ কিভাবে গঠন করে। আমি সংক্ষেপে বললাম, আজকের সমাজে পৃথিবীতে খুব আলোচ্য দুটো বিষয় হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। বিশেষ করে স্বাস্থ্যকে নিয়ে আজ সারা পৃথিবীতে ভীষণ আলোচনা হচ্ছে, হইচই হচ্ছে। কিভাবে স্বাস্থ্য ভালো রাখা যায়, কিভাবে স্বাস্থ্যটাকে সুন্দর রাখা যায়, কিভাবে বেঁচে থাকা যায়, তা নিয়ে আলোচনার কোনো অন্ত নেই। কেননা আমরা গোটা পৃথিবীর মানুষ আজকে একটা মহামারীর সম্মুখীন হয়েছি। বিপর্যয় এসেছে বলে আমরা কিন্তু চিন্তা করতে বাধ্য হচ্ছি কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখবো। কিন্তু বেঁচে থাকার জন্য ভালো স্বাস্থ্য যেমন দরকার, ভালো শিক্ষারও দরকার। শিক্ষাটা যদি সঠিক না হয় তাহলে সেই বাচ্চাটা কখনো সার্থকতায় পৌঁছায় না। আমি যদি অভিধানে দেখি শিক্ষা বলতে সেখানে কি বলা হয়েছে, সেখানে বলছে জীবন ও চরিত্রে সর্বতোভাবে যোগ্য হয়ে ওঠা, দক্ষতা লাভ করা। মানে হচ্ছে জীবন ও চরিত্রে সর্বতোভাবে যোগ্য হয়ে ওঠা, দক্ষতা লাভ করা। এই হচ্ছে শিক্ষার আবিধানিক অর্থ। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ বলতে আমি বৃহত্তর বঙ্গের কথাই বলছি, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ। এই বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থাটা ছিল সেটা ছিল মূলত গুরু কেন্দ্রিক। গুরুকে কেন্দ্র করেই শিক্ষাটা পরিচালিত হতো। ছাত্ররা গুরুর বাড়িতে যেতেন, সেখানে তারা শুধু পুঁথিবিদ্যা নয়, হাতে কলমে করে করিয়ে নানান বিদ্যায় পারদর্শী হয়ে উঠত। গুরু ছাত্রদেরকে সন্তানের মতো স্নেহ করত, ভালোবাসা দিত এবং তাদেরকে যোগ্য করে তুলত। যেদিন গুরু মনে করতেন যে ছাত্রের শিক্ষা কমপ্লিট হয়েছে, সম্পূর্ণ হয়েছে, সেদিন ছাত্র তার বাড়িতে ফিরে যেত। এই ছাত্র শুধু নির্দিষ্ট কোনো শ্রেণীর ছাত্র নয়, নির্দিষ্ট কোনো বর্গের ছাত্র নয়, ধনী দরিদ্র নির্বিশেষে সবাইকে এই পদ্ধতিতেই বিদ্যা অর্জন করতে হতো। এটা একটা পদ্ধতি ছিল আমাদের। ধীরে ধীরে ইংরেজ শাসনে পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আসে। আমরা সবাই জানি এ দেশে 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। কেন? কারণটা ছিল ইংরেজরা এ দেশ শাসন করছে, তার জন্য তার প্রচুর সংখ্যক কর্মচারীর প্রয়োজন ছিল, যারা এ দেশের ভাষা, শিক্ষা, রীতিনীতি কিছুই জানে না। মূলত তাদেরকে শিক্ষিত করে তোলার জন্য এ দেশে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, যার সঙ্গে এ দেশের মানুষের তেমন কোনো যোগাযোগ বা সম্পর্ক ছিল না। কিন্তু কলেজ তো প্রতিষ্ঠিত হলো, সেখানে কি পড়ানো হবে, কে পড়াবেন? ইংরেজদের মধ্যে উইলিয়াম কেরি, তিনি বাংলা ভাষায় বেশ পাণ্ডিত্য অর্জন করেছিলেন।
তিনি বাংলার কিছু সংখ্যক মানুষকে নিযুক্ত করলেন পাঠ্য বই রচনা করার জন্য। শুরু হলো এদেশের বুকে শিক্ষার নতুন অধ্যায়। তারপরে আমরা এদেশে বেশ কিছু গুণীজনের আবির্ভাব দেখেছি। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, এরকম বরেণ্য মানুষেরা নিজেদের মতামত তুলে ধরলেন যে আমাদের শিক্ষাটা কেমন হবে। ওনারা বিশেষভাবে যত্নশীল হলেন এ দেশের, বিশেষ করে এই বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে সুন্দরভাবে সাজানোর জন্য। তারা অনুভব করলেন যদি শিক্ষায় উন্নতি লাভ করতে হয় তাহলে মাতৃভাষা অবশ্যই তার একটা মাধ্যম হবে। তবে শুধু মাতৃভাষা শিখলেই হবে না, ইংরেজিটা যেহেতু একটা আন্তর্জাতিক ভাব বিনিময়ের ভাষা, সেটাও ভালো করে শিখতে হবে। গুরুত্ব আরোপ করা হলো এদেশের শিক্ষার জন্য। তারা চেষ্টা করতে লাগলেন, নারী শিক্ষার জন্য চেষ্টা করতে লাগলেন। এইভাবে ধীরে ধীরে শিক্ষার একটা কাঠামো তৈরি হতে লাগলো। বিভিন্ন কমিশন গঠিত হলো এবং তারপর থেকে আমরা যদি দেখি যে এদেশে যখন দেশ স্বাধীন হলো, এদেশের সরকার কিন্তু নানাভাবে দিনের পর দিন বহু টাকা ব্যয় করে নানান কমিশন গঠন করে চলছেন উন্নত শিক্ষা ব্যবস্থা কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, অর্থাৎ মানুষকে উন্নত শিক্ষায় কিভাবে শিক্ষিত করে তোলা যায়। এই প্রক্রিয়া আজও অব্যাহত রয়েছে, চলছে এবং আগামী দিনেও সেটা চলবে, এটা আমরা ধরে নিতেই পারি। আজকের যে শিক্ষা ব্যবস্থা যা আমরা আমাদের চারপাশে দেখি, সেটাও কিন্তু আমাদের একটু জানার বিষয়। আমরা জানি, তারপরেও একটু আলোচনার মধ্যে আমি আনতে চাই। আমরা আজকাল খুব দেখি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মা বাবার ভাবনার কোনো অন্ত নেই। কেননা তাকে বড় কিছু বানাতে হবে, তাকে যোগ্য করে তুলতে হবে। কি করতে হবে? বড় কিছু বানাতে হবে, তার জন্য তাকে খুব ছোটবেলা থেকেই ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়। কিছুদিন পর থেকে দেখা যাচ্ছে যে বাচ্চাটা যত বড়, ঠিক তত বড় একটা ব্যাগ নিয়ে সে স্কুলে ছুটছে, ভীষণ ওজন তার ব্যাগটার, ছুটছে স্কুলে। কেননা মা বাবা তার ভেতরে একটা ভাবনা ঢুকিয়ে দিয়েছেন। প্রথম কথা হচ্ছে বড় হতে হবে, যোগ্য হতে হবে, আর তাকে ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। এই হচ্ছে একটা ভাবনা, এবং এই ভাবনাটা নিয়েই কিন্তু সে বড় হচ্ছে। ধীরে ধীরে তার প্রমোশন হচ্ছে এবং ভীষণ আত্মকেন্দ্রিক একটা ভাবনা নিয়ে সে কিন্তু শিক্ষার জগতে নিজেকে টিকিয়ে রাখছে। এবং দেখা গেল কিছুদিন পর দিনে দিনে সে মা বাবার ইচ্ছা পূরণ করে বড় কিছু হয়ে গেল। কি হলো? হয় সে ডাক্তার হলো, না হয় ইঞ্জিনিয়ার হলো, অধ্যাপকও হতে পারে, ওকালতি করতে পারে, অর্থাৎ সাকসেসফুল কিছু একটা সে করে বসলো। এবার ডাক্তার সে হয়ে তার মাথায় কিন্তু একটাই ভাবনা আছে যে আমার মা বাবা আমাকে বহু পরিশ্রম করে কষ্ট করে আমাকে ডাক্তার বানিয়েছে, আমাকে উপার্জন এবার প্রচুর করতে হবে। এই যে ডাক্তারির যে মূল বিষয়, মানুষকে সেবা করা, শুশ্রূষা করা, সেটা কিন্তু সে ভুলে গেছে। তার উদ্দেশ্য একটাই, যে কোনোভাবে প্রচুর টাকা উপার্জন করা। এবার যে ইঞ্জিনিয়ার হয়েছে তারও কিন্তু উদ্দেশ্য একটাই, যে আমি তো অনেক টাকা খরচ করে আমি এই জায়গাতে পৌঁছেছি, সুতরাং আমাকে অনেক টাকা উপার্জন করতে হবে। আমার দ্বারা তৈরি করা বিল্ডিং ভেঙে পড়তেই পারে, তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু আমাকে উপার্জন করতে হবে। অর্থাৎ যে তোতা পাখির শিক্ষা আমি গ্রহণ করেছি, যে পুঁথিগত বিদ্যা আমি অর্জন করেছি, যে শিক্ষাটা শুধুমাত্র জীবিকার জন্য আমি অর্জন করেছি, তার কিন্তু বাস্তব প্রয়োগ আমি যখন করছি, তাতে একটাই উদ্দেশ্য, যে কোনোভাবে
আমার হিত করা, আমার পরিবারের হিত করা। আমরা রবীন্দ্রনাথের বিখ্যাত তোতা কাহিনী গল্পের কথা জানি। সেখানে কি হয়েছিল? রাজার ইচ্ছে হয়েছে যে তার রাজ্যে তো সবাই শিক্ষিত, অথচ এই তোতা পাখি, তার শিক্ষার কোনো কিছু ব্যবস্থা করা হচ্ছে না। সে শুধু ফল খেয়ে নোংরা করছে, আবর্জনা বাড়াচ্ছে, তার শিক্ষা নেই বলে। সমস্ত পার্শ্বদের ডাকা হলো, বলে এই তোতা পাখিটাকে কি করে শিক্ষা দেওয়া যায়। মন্ত্রীরা, রাজার আত্মীয় স্বজনরা একদম গভীর চিন্তা করে উপায় বের করলো যে সে তো বনে থাকে, তাকে খাঁচায় এনে রাখতে হবে এবং বিদ্যার জন্য ভীষণ আয়োজন করতে হবে। শুরু হলো সেই রকম প্রচেষ্টা। তাকে সোনার খাঁচা দেওয়া হলো, তাকে তার সামনে অনেক বই পুস্তক তুলে ধরা হলো, রাশি রাশি বই তুলে ধরা হলো। এবার তার তার যে পাখির যে স্বাভাবিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য থেকে তাকে বাদ দিয়ে সেই শিক্ষায় তাকে অভ্যস্ত করে তোলার চেষ্টা করা হলো, যে শিক্ষা তার সহজাত নয়। পরিণামে তার মৃত্যু হলো। আজকের দিনের যে সমাজ ব্যবস্থা আমরা দেখি, সেখানেও কিন্তু শিক্ষার ধারণাটা এমনটাই হয়ে গেছে যে আমার শিক্ষাটা হবে জীবিকার জন্য শিক্ষা, সেখানে জীবনের কোনো ব্যাপার তেমন ভাবে থাকছে না। এই যে প্রচলিত সমাজ ব্যবস্থা, তার ঠিক পাশাপাশি আরো একটা ভাবনা কিন্তু সমাজের চারদিকে আজকাল বিস্তার লাভ করছে। কি সেটা? সেই শিক্ষাটা শুধু জীবিকার জন্য নয়, সেই শিক্ষাটা জীবনের জন্য শিক্ষা। কে প্রচলন করছেন? ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি এই পৃথিবীর মানুষকে, অর্থাৎ আমাদের সবাইকে একটি ব্যতিক্রমী শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত করে চলছেন। কোথায় ব্যতিক্রম? ব্যতিক্রমটা হচ্ছে এখানেও আমাকে জীবিকার কথা ভাবতে হবে ঠিকই, কিন্তু জীবিকাটাই মুখ্য নয়, আমার জীবনটা মুখ্য। এবং এই জীবনটার শুধুমাত্র আমার নয়, আমার পরিবার, আমার পরিবেশ, আমার দেশ, অর্থাৎ আমাকে নিয়ে যে একটা জগৎ রয়েছে, সেই জগতের প্রত্যেকটা মানুষকে নিয়ে আমাকে ভাবতে হচ্ছে। ঠাকুর বলেছেন যে আমার শিক্ষাটা শুরু হচ্ছে কখন থেকে? একটা মানুষের শিক্ষা শুরু হচ্ছে সে যখন মাতৃগর্ভে প্রবেশ করে তখন থেকেই নাকি তার শিক্ষা শুরু হচ্ছে। তার প্রাসঙ্গিক উদাহরণও কিন্তু আমরা পেয়ে যাই। মহাভারতে অভিমন্যু চক্রব্যূহতে প্রবেশের পদ্ধতি জেনেছিল। কেননা অর্জুন যখন, অর্থাৎ তার পিতা যখন তার মাকে, সুভদ্রাকে চক্রব্যূহতে প্রবেশের গল্প বলছিল, প্রবেশের পদ্ধতি জানার পরে সুভদ্রা নাকি ঘুমিয়ে পড়েছিল। তার কারণে সেখান থেকে নির্গমনের পথটুকু তার আর জানা হয়নি। এবং মহাভারতে আমরা দেখেছি যে যে অভিমন্যু চক্রব্যূহতে প্রবেশ করেছে ঠিকই, কিন্তু সেখান থেকে বেরোতে পারেনি, আর তার জন্যই তার জীবনে ঘটেছিল নির্মম মৃত্যু। ঠাকুর বলছেন যে একটা শিশু যখন মাতৃগর্ভে প্রবেশ করে, তখন থেকে তার জীবনের শিক্ষাটা শুরু হয়ে যায়। সে সময় তার কিছু করণীয় থাকে না, কিন্তু তার যারা জনক, পিতামাতা, তাদের চলন বলন, রীতিনীতি, সেই সব কিছুর উপর নির্ভর করে সেই শিশুটা শিখতে শুরু করে। কিন্তু কথা হচ্ছে যে মাতৃগর্ভে আসার পর থেকে যে শিশুর শিক্ষা শুরু হচ্ছে, সে যে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুসন্তান হয়ে উঠবে, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কেন? কেননা সুসন্তান হতে হলে আগে উপযুক্ত বিবাহ পদ্ধতির মধ্য দিয়ে সুসন্তানের আবির্ভাব হতে হবে। এটা কিন্তু আজকের দিনে আমাদের জন্য ভীষণভাবে ভাববার বিষয়। এই সৎসঙ্গের যে পরিধি রয়েছে, তার বাইরে আমরা এই বিবাহকে কেন্দ্র করে যে ব্যভিচার দেখছি আজকে চারদিকে, সেটা কিন্তু সত্যি আমাদের ভাববার বিষয়।
আমাদের প্রত্যেককে সেই ব্যাপারে ভাবনা চিন্তা করতে হবে। তাহলে সুসন্তান, সুশিক্ষা, তার জন্য সর্বপ্রথমে প্রয়োজন উপযুক্ত বিবাহ। উপযুক্ত বিবাহের মধ্য দিয়েই আমাদের পৃথিবীতে, আমাদের দেশে উপযুক্ত সন্তান আসতে পারে, এবং তারপরে শুরু হচ্ছে তার শিক্ষা। ঠাকুর বলছেন যে আমি শিখবো, কাকে দেখে শিখবো, কিভাবে শিখবো? শুধু স্কুলে গিয়েই শিখবো, কলেজে গিয়েই শিখবো, বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিখবো? ঠাকুর কিন্তু ঠিক তেমনটা বলেননি। ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণে বোধচয়নে জ্ঞানের সাগর হ না পার। অর্থাৎ আমি কাকে দেখে শিখব? আচার্যকে দেখে শিখব, যিনি শুধুমাত্র বলে আমাকে শেখাচ্ছেন না, নিজের আচরণ দিয়ে, করে করিয়ে আমাকে শিখিয়ে চলছেন। তিনি আমার ভেতরের বোধকে জাগ্রত করে দিচ্ছেন। একটা মানুষ কিভাবে প্রকৃত মানুষ হতে পারে সেটা কিন্তু শিখিয়ে চলছেন। আমরা ঠাকুরের জীবনী থেকে দেখেছি, ঠাকুর যখন হিমায়তপুরে থাকতেন, পদ্মার পাড়ে তিনি স্নান করতে যেতেন। সেখানে অনেক ভক্তের আগমন হতো। ঠাকুর সেই ভক্তদেরকে তেল মাখিয়ে দিচ্ছেন, স্নান করিয়ে দিচ্ছেন। এটা কেমনতর শিক্ষা? এটা হচ্ছে ভালোবাসার শিক্ষা। আমরা জগতে কোথাও এমনতর দৃষ্টান্ত খুব একটা পাই না, গুরু তার শিষ্যদেরকে, তার ভক্তদেরকে, কিংবা তার পার্শ্বদেরকে, কিংবা যে কোনো কাউকে তেল মাখিয়ে, ভালোবাসা দিয়ে, যত্ন করে, আদর করে স্নান করিয়ে দিচ্ছেন। এখান থেকে আমরা যে শিক্ষাটা পেলাম সেটা হচ্ছে ভালোবাসার শিক্ষা, যা আজকের কোনো বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় কিংবা কোথাও আমাদেরকে শেখানো হচ্ছে না। ঠাকুর কিন্তু এটা আমাদেরকে শুরুতেই শিখিয়ে দিলেন। আমরা সবাই জানি যে আমাদের পরিবারে, আমাদের সমাজে গুরুজনদেরকে প্রণাম করতে হয়, অথচ আমার কোনো গুরুজন আজ অব্দি বলেনি প্রণামটা কেন করতে হয়, কিভাবে করতে হয়। আমার সৌভাগ্য যে আমি ঠাকুর অনুকূল চন্দ্রের সদ্দীক্ষা নিয়েছিলাম, আর নিয়েছিলাম বলে আমি জানতে পেরেছি প্রণামের একটা অর্থ রয়েছে, তার একটা পদ্ধতি রয়েছে। কিরকম? আমি যখন প্রণাম করি, আমি প্রথম আমার হাঁটু স্পর্শ করি ভূমিতে, তারপরে আমার হাত দুটো স্পর্শ করি, তারপরে আমার কপালটা মাটিতে ঠেকাই। কি হয় তাতে? এই যে আমি আমার হাঁটু স্পর্শ করলাম, সেটা হচ্ছে আমার চলনের প্রতীক। পা দুটো দিয়ে আমি চলি, তো সেটা আমার চলনের প্রতীক। হাত দুইটা ভূমিতে স্পর্শ করলাম, সেটা হচ্ছে আমার কর্মের প্রতীক। আমি আমার কপালটা মাটিতে ঠেকালাম, সেটা হচ্ছে আমার চিন্তার প্রতীক। অর্থাৎ আমি যাকে প্রণাম করলাম, আমার চলন, আমার কর্ম, আমার চিন্তা যেন তার রঙে রাঙ্গায়িত হয়, সেই উদ্দেশ্যে আমার এই প্রণামটা নিবেদন করা। অথচ আমরা রাস্তায় যখন বের হই, কত অদ্ভুত ধরনের প্রণাম দেখি, কত অদ্ভুত ভাবে প্রণাম করা হয় দেখি। আমরাও হয়তো তাই করতাম যদি ঠাকুরকে না ধরতাম। যদি না ধরতাম, তাহলে প্রণামের এই পদ্ধতি এবং তাৎপর্য আমাদেরও কিন্তু অজ্ঞাত থেকে যেত। আমরাও বিভ্রান্ত চলনে অভ্যস্ত হয়ে পড়তাম। খুব সামান্য বিষয়, আমরা রোজ বাড়িতে প্রণাম করি, কিন্তু এই পদ্ধতিটা আমাদের কারোর জানা ছিল না। কেন করি সেটাও জানা ছিল না। আমাদেরকে স্কুলের কোথাও বলেনি যে গুরুজনদেরকে কিংবা বাড়ির মা বাবাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই। কোথাও তো বলেনি কেউ কোনোদিনও। ঠাকুরকে ধরে সেটাও জানতে পেরেছি। তাহলে এই যে ছোট ছোট বিষয়গুলি, এই বিষয়গুলি কিন্তু আমার জীবনটাকে গড়ে দিচ্ছে, আমার জীবনের কাঠামোটাকে নির্মাণ করে দিচ্ছে। তাহলে যে জীবিকার জন্য, যে শিক্ষার জন্য আমরা ছুটছি, সেই শিক্ষা কিন্তু আমার জীবনীয় হয়ে উঠতে পারছে না, আমার জীবনটাকে কোনোভাবে গড়ে দিতে পারছে না।
আচ্ছা, আবার আমি ফিরে যাচ্ছি সেই শিশু শিক্ষার দিকে। শিশুকে শিক্ষায় শিক্ষিত করতে হবে। সেই শিক্ষাটা কেমন হবে? ঠাকুর বলেছেন প্রত্যেকটা শিশুর তো একটা ঝোঁক থাকে, তার কিছু বৈশিষ্ট্য থাকে যা সে করতে ভালোবাসে, এবং সেই বৈশিষ্ট্যটাকে মাথায় রেখেই যেন তাকে শিক্ষা দেওয়া হয়। ঠাকুর বললেন ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফল মিলে। অর্থাৎ মা বাবা যদি আগে থেকেই মনস্থ করে রাখে যে আমার ছেলেটাকে বা মেয়েটাকে এইরকমই কিছু একটা বানাবো, তাহলে কিন্তু বিপত্তি ঘটতে পারে। অর্থাৎ খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে আমাকে দেখতে হবে যে শিশুটা আমার ঘরে রয়েছে, সে কি করতে ভালোবাসে, তার ঝোঁক কোথায়, এবং সেই ঝোঁককে মাথায় রেখেই কিন্তু আমাকে তাকে তার শিক্ষার ব্যবস্থা করতে হবে। তাহলে সেই শিক্ষাটা সার্থকতায় পৌঁছাতে পারে। আমার বাড়িতে যে ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, তাকে তো স্কুলে পাঠাতেই হবে, না হলে সেই পুঁথিগত যে বিদ্যাটা, যে ডিগ্রিটা আমার প্রয়োজন, সেটা কোথায় পাবে? সেখানে যেমন যেতে হবে, কিন্তু পারিবারিক যে রীতিনীতি, ছোটখাটো রীতিনীতি যে পরিপালন করা হয়, সেগুলির মধ্য দিয়ে তাকে কিন্তু প্রকৃত মানুষ করে তোলা যায়। আর ঠাকুর এটাই তো চেয়েছেন যে শিক্ষা যেমনটাই হোক, যতটুকুই হোক, আমরা প্রত্যেকে যেন প্রকৃত মানুষ হয়ে উঠি। মানুষটা হব কি করে? সেই রকম হাতে কলমে যে আমরা শিখছি সেগুলি করার মধ্য দিয়ে। ঠাকুর চেয়েছেন যে শিক্ষাটা শুধুমাত্র পুঁথিগত বিদ্যা হবে না, স্কুলের ডিগ্রি হবে না, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি হবে না, সেটা হবে হাতে কলমের শিক্ষা। করে করিয়ে যা আমরা শিখছি সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। আর মা বাবাকেও খুব সতর্ক করে ঠাকুর বলে দিয়েছেন যে সে যখন কথা বলতে শিখছে, অল্প অল্প করে তার ভাব ব্যক্ত হচ্ছে, অর্থাৎ আধো কথা বলার সাথে করে করিয়ে যা শেখাবি সেইটি হবে মোক্ষম ছেলের, হিসেবে চল নয় পস্তাবি। সে যখন অল্প অল্প কথা বলতে শিখছে, অল্প অল্প ভাব বিনিময় করতে শিখছে, সে সময় থেকেই তাকে এই প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। বাবাই দাদা, পূজ্যপাত বাবাই দাদা একটা ঘটনা বলছিলেন। এক মা তার ছেলেকে নিয়ে ঠাকুর বাড়িতে গেছে, গিয়ে সেই মা তার ছেলেকে মাথায় ঠোকর দিয়ে বারে বারে মাথায় ধাক্কা দিয়ে বলছে এই প্রণাম কর, এই প্রণাম কর। ছেলেটা কিছুতেই প্রণাম করতে চাইছে না। মা বারে বারে তাকে ধাক্কা দিচ্ছে, এই প্রণাম করছিস না কেন? তো বাবাই দাদা সেই মাটাকে বললেন, বলে সে বললে তো শুনবে না, যদি তাকে করে করিয়ে শেখানো হয়, আপনারা যদি রোজ বাড়িতে সেরকম করতেন, তাহলে আজ তাকে বলে দিতে হতো না যে এখানে এসে ঠাকুরকে প্রণাম করতে হয়। তার মানে এখানে যে ওই যে আচার্যকে ধরে যে শিক্ষাটা, সেটা শুধুমাত্র পুঁথিগত বিদ্যাতে হতে পারে না, সেটা একেবারে বাস্তব জগতের শিক্ষা, ভীষণ বাস্তব। ঠাকুর মাঝে মাঝেই, মানে ঠাকুরের যে বিভিন্ন আলোচনা প্রসঙ্গের বই রয়েছে বা বিভিন্ন জায়গা রয়েছে, তিনজনের কথা খুব বলতেন। হনুমানের কথা, ভক্তির প্রসঙ্গে ভক্তিটা কেমন তার প্রসঙ্গে ঠাকুর মাঝে মাঝে হনুমানের কথা বলতেন। ভক্তিটা কেমন তার প্রসঙ্গে শিবাজির কথা বলতেন। ভক্তিটা কেমন হবে তার প্রসঙ্গে চাণক্যের কথা বলতেন। বিভিন্ন জায়গাতে আছে তাদের কথা। শিবাজির কথা ঠাকুর প্রায় সময় বলতেন, বলে সে এমন একজন রাজা ছিল যে রাজা হয়েও গুরুকে সবকিছু সমর্পণ করে দিয়েছেন, এবং সন্ন্যাসী হয়ে গুরুর প্রতিনিধি হয়ে সে পরবর্তীকালে তার রাজ্যটাকে শাসন করেছে। অর্থাৎ গুরুর কাছে সমর্পণ করতে হয়, এটা ছাত্রের কর্তব্য। ছাত্র যদি গুরুকে শ্রদ্ধা করে, ভালোবাসে, সমর্পণ করে, তাহলেই সে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে। আবার গুরুর প্রতিও কিন্তু ঠাকুর বলে দিয়েছেন, শিক্ষক কেনা ইষ্টে টান, খেয়ে জাগাবে ছাত্রের প্রাণ। শিক্ষকও যদি আদর্শ শিক্ষক হয়ে ওঠেন, তিনি যদি ইষ্ট নির্দেশিত
পথে চলে অভ্যস্ত হন, অর্থাৎ তিনি শুধু কথার পণ্ডিত না হয়ে বাস্তব আচরণের মধ্য দিয়ে যদি তার ছাত্রদেরকে শিক্ষাদানে অভ্যস্ত হন, তাহলে ছাত্রের প্রাণে কিন্তু সেই শিক্ষা খুব সহজবোধ্য হয়ে ওঠে। হনুমানের কথা ঠাকুর বলতেন, প্রভু রামচন্দ্রের ব্যথা এবার তিনি কি করে দূর করবেন, যে নির্দিষ্ট জিনিসটি তিনি আনতে গেছেন তাকে তো চিনেন না, এবার কি করলেন, গোটা পাহাড়টাই উঠিয়ে নিয়ে আসলেন তার প্রভুকে খুশি করার জন্য। ঠাকুর চাণক্যের একটি ঘটনা বলেছিলেন, আমরা চাণক্যের কথা অনেকেই শুনেছি, মস্ত বড় মানুষ, যিনি একজন পণ্ডিত হিসেবে, শাস্ত্র পণ্ডিত হিসেবে এবং মানে ঐতিহাসিক মানুষ হিসেবে যিনি ভীষণভাবে পরিচিত। সেখানে আমরা দেখছি যে চাণক্যের বাড়িতে একদিন একজন জ্যোতিষী গেছেন। চাণক্য তখন বাড়িতে নেই, গিয়ে চাণক্যের মাকে বলছে যে আপনার ছেলে কিন্তু রাজা হবে। চাণক্যের মা তো অবাক হয়ে গেল, যে আমরা গরিব মানুষ, দিন এনে দিন খাওয়া মানুষ, কোন রকমে আমাদের জীবন চলে, আপনি বলছেন আমার ছেলে রাজা হবে? বলে হ্যাঁ, তার সুলক্ষণ দেখে আমি বুঝতে পেরেছি যে সে রাজা হবে। তো মার কৌতূহল হলো যে আপনি কি এরকম সুলক্ষণ দেখতে পেয়েছেন? বলে তার সামনের দাঁত দুটো উঁচু, এটা দেখে আমি বুঝতে পেরেছি সে রাজা হবে। চাণক্য বাড়িতে আসার পরে মা অভিমান করে বলছেন, বলে আর কিছুদিন পরে তুমি তো আমাকে ভুলিয়ে যাবে। চাণক্য তো বুঝতে পারছে না মা হঠাৎ করে এরকম কথা কেন বলছেন। বলে একজন জ্যোতিষী এসে বলে গেছে তুমি নাকি রাজা হবে, আর রাজা হয়ে তো মাকেই ভুলে যাবে। বলে তোমার সামনের যে দাঁত দুটো সেটা তো উঁচু, সেটা দেখে তিনি বুঝতে পেরেছেন তুমি একদিন মস্ত বড় রাজা হবে। চাণক্য মাকে কিছু না বলে দৌড়ে ছুটে গেল সামনের কামারের দোকানে, গিয়ে কামারকে বলছে আমার দাঁত দুটা উঠিয়ে দাও। এই দাঁত দুইটার জন্য যদি রাজা হতে হয়, আর রাজা হয়ে যদি মাকেই ভুলে যেতে হয়, সেরকম রাজা আমি হতে চাইনি। এই যে শিক্ষাটা, এটা ভালোবাসার শিক্ষা, বোধের শিক্ষা। কেননা যতদিন না পর্যন্ত আমার বোধ জাগ্রত হচ্ছে, ততদিন কিন্তু আমার জীবনের প্রকৃত শিক্ষা শুরু হচ্ছেই না। বোধটা কখন জাগ্রত হচ্ছে? যখন আমি কোনো আদর্শকে কেন্দ্র করে আমার জীবনটা চালাতে শুরু করেছি, যখন তাকে আমি অনুকরণ করতে শুরু করেছি, তখন আমার মধ্যে সেই বোধ জাগ্রত হয়। না হলে কিন্তু আমাদের অবস্থাও তোতা পাখির মতো হয়ে যেতে পারে। ছোটবেলায় আমরা পড়েছি আরুণির গুরু ভক্তি। গুরু তাকে বলেছিল যে বাঁধের জল আটকাবার জন্য, সে সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও বাঁধের জল আটকাতে পারেনি। এবার গুরু নির্দেশ করেছে গুরুকে খুশি করতে হবে, সে শুয়ে থেকে, সারা রাত শুয়ে থেকে সে বাঁধের জল আটকে গুরুকে খুশি করেছে। এই যে শিক্ষাটা, এটা একমাত্র গুরু কেন্দ্রিক শিক্ষাতেই সম্ভব হতে পারে। একজন ছাত্রের প্রকৃত শিক্ষা এবং একটা ছাত্র কি করে প্রকৃত মানুষ হতে পারে, সেটা কোনমাত্র আদর্শ গুরুই গড়ে দিতে পারে। যেটা আমরা ঠাকুরের চিন্তাধারায়, ঠাকুরের কর্মধারায় সারা জীবন ধরে দেখে চলছি। ঠাকুর সারা জীবন বহু মানুষের জীবনধারাটাই বদলে দিয়েছেন। বহু মানুষ তার কাছে গেছে, সেখানে ভালো মানুষও ছিল, মন্দ মানুষও ছিল, কিন্তু সেই মন্দ মানুষের যা যা মন্দ দিক ছিল, ঠাকুরের কাছে গিয়ে তার পরশ পেয়ে সেই মন্দ দিকগুলি ছুটে গেছে এবং দেখা গেছে সে একজন আদর্শ মানুষে পরিণত হয়েছে। এটা কোনো গল্প নয়। আমরা প্রতিনিয়ত ঠাকুরের জীবন ঘেটে এরকম কত কত মানুষের সন্ধান পাই, যাদের জীবনধারা খুব একটা শুভ ছিল না, আদর্শ জীবনধারা ছিল না, সমাজ তাকে ঘৃণা করত, কিন্তু সেই মানুষটা যখন ঠাকুরের সান্নিধ্যে গেছে, সেই মানুষটার জীবনধারা বদলে গেছে। সেই অসুন্দর মানুষটা ঠাকুরের ভালোবাসার পরশ পেয়ে ধীরে ধীরে শান্ত হলো, ধীরে ধীরে সুন্দর হলো, তার জীবনটা বদলে গেল এবং আস্তে আস্তে সমাজে সে এমন ভাবে প্রতিষ্ঠা লাভ করলো যে সমাজটাকে বরেণ্য করে নিল। আমরা বিখ্যাত নাট্যকার, বাংলা সাহিত্যের বিখ্যাত নাট্যকার গিরিশ ঘোষের কথা জানি। মাতাল হিসেবে তার খুব সুখ্যাতি ছিল,
কেউ তাকে ভালোবাসতো না, সম্মানও করতো না। কিন্তু ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব সেই মানুষটাকে কিন্তু নিজের কাছে নিয়ে গেছেন, এবং দেখা গেল সেই মানুষটার যে অদ্ভুত পরিবর্তন, যদি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব সেদিন তাকে না নিয়ে যেতেন, তাহলে যে গিরিশ ঘোষ আজকে এত বড় একজন নাট্যকার হিসেবে সমাজে, সাহিত্যে, জীবনে প্রতিষ্ঠিত হয়ে আছেন, সেটা কখনোই সম্ভব হতো না। অর্থাৎ গুরু দরদ দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে, আদর দিয়ে একটা মানুষের জীবনধারাকে গড়ে দিচ্ছেন। শুধু পুঁথিগত বিদ্যা পড়ে আমাদের সমাজে কিন্তু প্রকৃত শিক্ষা হচ্ছে না। আমরা শিক্ষিত হচ্ছি ঠিকই, কিন্তু আমার যে আচরণ, আমার নিজের প্রতি আমার যে আচরণ, আমার পরিবারের প্রতি আমার যে আচরণ, আমার সমাজের প্রতি যে আচরণ, সেটা কিন্তু সঠিক হচ্ছে না। ঠাকুরকে তো নানা জনে নানা প্রশ্ন করেছে, শিক্ষা কেমন হবে, প্রকৃত শিক্ষা কেমন হবে, প্রকৃত শিক্ষা লাভ কিভাবে করতে হবে। একজন ঠাকুরকে তো নানা জনে প্রশ্ন করতেন, কোন একজন ভক্ত ঠাকুরকে প্রশ্ন করছেন যে শিক্ষিত লোক যারা, তারাই তো দেখা যায় সমাজের বেশি ক্ষতি করে। অর্থাৎ এখানে শিক্ষিত বলতে পুঁথিগত বিদ্যায় যারা পণ্ডিত, মূলত তাদের কথাই বলা হয়েছে। উত্তরে ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন তাদের শিক্ষিত বলে না, শিক্ষিত বলতে বুঝতে হবে তাদের যারা নিজেরা বাঁচার পথে চলে ও অন্যকেও বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আজকের দিনে, বিশেষ করে আমাদের জন্য। এই বুদ্ধি যাদের নেই, তারা আবার শিক্ষিত কিসের? দু কলম লিখতে পড়তে জানলেই তাকে শিক্ষিত কয় না। ইষ্টার্থী সেবা বুদ্ধিতে অনুপ্রাণিত হয়ে লোকবর্ধনী অভ্যাস, ব্যবহার ও যোগ্যতা অর্জনই শিক্ষার প্রধান কথা, সেটা ঠাকুর বলছেন। অর্থাৎ আমি শিখলাম, তাতেই কিন্তু আমার শিক্ষা সম্পূর্ণ হচ্ছে না। আমার এই শিক্ষা যদি বাস্তব আচরণের মধ্য দিয়ে অন্য মানুষের জীবনে পরিবর্তন না ঘটাতে পারে, তাহলে ঠাকুর সেটাকে শিক্ষা বলেই মানছেন না। এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। অথচ আজকের সমাজে কিন্তু আমরা ভিন্ন ধারাতেই চলছি। মা বাবা ছোটবেলা থেকে তাকে যে ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায় লিপ্ত করছে, যে বড় কিছু হতে হবে, সেই প্রতিযোগিতায় সে কিন্তু শুধুমাত্র আত্মকেন্দ্রিকতার শিক্ষা পাচ্ছে। তাহলে ঠাকুরের শিক্ষা চিন্তার সঙ্গে যদি আমি কম্পেয়ার করে দেখি, তাহলে সেটাকে কিন্তু প্রকৃত শিক্ষা আমি কোনোভাবেই বলতে পারি না। প্রকৃত শিক্ষা তাই যা আমি নিজেকে বড় করতে পারি, এবং আমার আশেপাশে যারা রয়েছে তাদেরকেও যেন সেইভাবে আমি বড় করে তুলতে পারি। যদি সেইটুকু আমার চেষ্টার মধ্যে সম্ভব হয়, তাহলে কিন্তু আমার শিক্ষা সম্পূর্ণ হতে পারে। ঠাকুর শিক্ষা বিধায়না বলে একটা ঠাকুরের বই আছে, আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি। সেখানে বিভিন্ন বাণীর মধ্য দিয়ে আমাদের শিক্ষাটা কেমন হবে সেই সম্পর্কে ঠাকুর বলেছেন। একটা জায়গাতে ঠাকুর বলেছেন, লেখাপড়া শিখতে হবে তোমাদের, কিন্তু তা শুধুমাত্র শিক্ষার তকমা পাওয়ার জন্য নয়, অধ্যয়নের জন্য। অধ্যয়ন মানেই হচ্ছে আয়ত্তের পথে চলা। যা শিখছ সেগুলিকে যাতে বিহিতভাবে বোধি বিনয়নী তৎপরতায় ফুটন্ত করে বাক্যে, ব্যবহারে, আচরণে, উপচয়ী অনুশীলনে, অনুচর্যায়। অর্থাৎ আমার শিক্ষাটা হবে আমার আচরণের মধ্যে, সেটা মূর্ত হয়ে উঠবে। না হলে আমি সেই তোতা পাখি সর্বস্ব যে শিক্ষা, সেটা আমার তো কোনো কাজে আসবেই না, আমার সমাজেরও কোনো কাজে আসবে না। আমি আমার নিজের চোখে দেখা একটা ঘটনা বলছি। আমাদের দেওঘরে যে গোশালা রয়েছে, সেখানে শ্যামল ঘোষ বলে, হয়তো আপনাদের কারোর কারো পরিচিত হতেও পারেন। তিনি একজন দাদা সেখানে কাজ করেন। খুব বেশি দিন হয়নি তিনি সেখানে কাজ করেন, বছর 2-3 হতে পারে। আমরা অনেকেই জানি
যে ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন শব্দ নিয়ে একটি অভিধান রয়েছে, শব্দরত্ন কোষ। সুদীর্ঘ কাল ধরে, বেশ কয়েক বছর ধরে দেওঘরে সেই শব্দরত্ন কোষ গ্রন্থটির কাজ হয়েছে। আমারও সৌভাগ্য হয়েছিল বেশ কিছুদিন সেখানে কাজ করা। তো সেখানে আমরা কাজের পরে রাতের বেলায় বিশ্রামের জন্য সেন্টেনারি বিল্ডিং এ একটা ঘরে থাকতাম। সেখানে আমাদের রাতের ঘুমানো, তারপরে সারাদিন যে যার মতো করে যতটুকু করার আমরা কাজ করতাম। তো সেন্টেনারি বিল্ডিং এ আমরা যখন ঘুমাতে যেতাম, মাঝে মাঝে রাতের দিকে একজন লোক আসতেন। যখন আমরা শুনতাম যে তিনি আসবেন, ভেতরে ভেতরে একটা আতঙ্ক হতো। কেন? কারণ তিনি এসে এমন অস্থির চিত্ততার পরিচয় দিতেন, এমন উৎপাত শুরু করতেন, আমাদের কারোর আর ঘুমাবার কোনো উপক্রম হতো না। কেন কেন তিনি এরকম করতেন আমরা জানি না। তিনি আসতেন, হুড় হুড় করে বিছানা পাততেন, শব্দ করছেন, এটা সরিয়ে দিচ্ছেন, ওইটা সরিয়ে দিচ্ছেন, এইরকম একটা অস্থির চিত্ত আচরণ ছিল ওনার। কিন্তু আজকের দিনে যদি সেই মানুষটাকে আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন না যে এই মানুষটা কোনো এক সময় এরকম কিছু করত। এই যে পরিবর্তনটা হলো, কি করে হলো? এই পরিবর্তনটা হয়েছে ঠাকুর বাড়ির পরিবেশে বেশ কিছুদিন থেকে তিনি জীবনের যে মূল স্বাদ, মূল শিক্ষা তিনি পেয়ে গেছেন। আর এই পেয়ে তার অন্তর্জগতে অদ্ভুত একটা পরিবর্তন হয়ে আজকে কিন্তু তিনি একজন জ্ঞানী মানুষে পরিণত হয়েছেন। বেশ ভালো ভালো কথা বলেন, মনোমুগ্ধকর কথা বলেন। আমি দেখি আর ভাবি যে কোন স্কুলে যদি লোকটাকে পাঠানো হতো, কোনো বিশ্ববিদ্যালয়ে যদি লোকটাকে পাঠানো হতো, তাহলেও কি তার ভেতরে এরকম পরিবর্তন আসতো? আমরা সবাই জানি কোনো দিনই আসতো না। শুধুমাত্র সেই রকম বিশ্ববিদ্যালয়ে সে গেছে যেখানে জীবনকে বড় করে দেখা হয়, যেখানে মানুষের মূল চরিত্রটাকে আমূল পরিবর্তন করে দেওয়া হয়। সেটা একটা রীতি পদ্ধতি মানার মধ্য দিয়ে আমাদের প্রত্যেকের জীবনেই চলে আসে। ঠাকুর তো বলেছেন অজ্ঞানতা এক ধরনের অপরাধ, অজ্ঞানতাও এক ধরনের অসুরত্বের লক্ষণ। সুতরাং অজ্ঞান হয়ে বাঁচা যায় না, আমাকে শিক্ষায় শিক্ষিত হতেই হবে। আর সেটা যদি ঠাকুর আমাদেরকে যে শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছেন সেরকম শিক্ষা হয়, তাহলে আমাদের সমাজ কিন্তু সত্যি বদলে যেতে পারে। তাহলে আমাদের সমাজে নানা ধরনের পরিবর্তন আসতে পারে। আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভীষণ প্রবণতা দেখা যায়, তাদেরকে জিজ্ঞেস করলে বলে পড়ছিস না কেন? বলে মনোযোগ দিতে পারছি না। মনোযোগ নেই কি করে? বারে বারে পড়ছি ঠিকই, কিন্তু মুখস্থ হচ্ছে না, মনে রাখতে পারছি না। সেই বিষয়ে ঠাকুর বলছেন মনোযোগী হতে যেও না, আগ্রহকে বাড়িয়ে তোলো, মনোযোগ আপনিই আসবে। তাহলে জোর করে মনোযোগী হওয়ার প্রয়োজন নেই। জোর করে মনোযোগী হয়ে আমি কোনো শিক্ষাকে আয়ত্ত করতে পারবো না। অথচ আমার কোনো শিক্ষক মশাই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা কোনো শিক্ষক মশাই কিন্তু আমাকে এই উপদেশটুকু দিতে পারেননি যে মনোযোগকে জোর করে আয়ত্তে আনা যায় না, আগ্রহটাকে বাড়িয়ে তুলতে হয়, তাহলে মনোযোগ আপনি আসে। আরেকটা জিনিস আমরা শিখেছি, মনোযোগ এবং মনের জোর, সেটাও যদি সঠিকভাবে সঠিক পরিমাণে আমার মধ্যে না থাকে, তাহলেও কিন্তু আমার জীবন মাঝে মাঝে ব্যর্থতায় পর্যবসিত হয়। এবার মনের জোরটা বাড়াবো কি করে? এটা কিন্তু ছেলে হোক, মেয়ে হোক, বৃদ্ধ হোক, সবার কাছেই আজকে কিন্তু একটা বড় সমস্যা। যে মানুষটা বেকার, তার চাকরি নেই, কর্ম নেই, তার মনের জোর ভেঙে পড়েছে। যে মানুষটা অসুস্থ, দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন, ডাক্তারের কাছে যাচ্ছেন, চিকিৎসা করাচ্ছেন, তার মনের জোরটা হারিয়ে ফেলেছেন। পরম পূজ্যপাদ বাবাই দাদা বললেন প্রার্থনার কথা। আমরা যে সৎসঙ্গী পরিবারগুলি রয়েছে, সেই পরিবারে প্রার্থনার চর্চা করার কথা তিনি বলছেন। কেননা প্রার্থনাতে মনের জোর বৃদ্ধি পায়। এই শিক্ষাটাও কিন্তু আমরা অন্য কোথাও পাইনি। এই যে আমার জীবনে বেঁচে থাকার জন্য, আমার জীবনে চলার জন্য
যে ছোট ছোট শিক্ষাগুলি অত্যন্ত প্রয়োজন, যাকে ছাড়া আমার জীবনে বেঁচে থাকা কখনোই সার্থক হয়ে উঠতে পারে না, সেই শিক্ষা আমি কিন্তু আমার স্কুলের বইয়ে, কলেজের বইয়ে বা কোনো পাঠ্যপুস্তকে সেইভাবে পাইনি। আমি পেয়েছি ঠাকুরকে ধরে, আচার্য সান্নিধ্যে গিয়ে, এবং পরম পূজ্যগত বাবা দাদার কাছে গিয়ে, পরম পূজ্যগত গোবিন্দ দাদার কাছে গিয়ে আমরা কিন্তু প্রতিনিয়ত জীবনীয় শিক্ষায় শিক্ষিত হচ্ছি। আমরা বিভিন্ন জায়গাতে বাবা দাদাকে বলতে শুনেছি একটা ঘটনা, যে একটা পরিবারের যিনি কর্তা, তিনি পূজ্যপাদ বাবা দাদার কাছে গিয়ে বলছেন, দাদা আমাকে রক্ষা করেন, আমার পরিবারের মানুষগুলি ভীষণ এলোমেলো চলছে, কারোর সঙ্গে কারোর যোগসূত্র নেই। বাবা দাদা কিন্তু সেদিন ওই পরিবারটাকে একটাই পদ্ধতি বলেছিলেন, যে আপনারা সবার সঙ্গে সবার রাতে খাবারের সময় প্রাণ খুলে কথা বলবেন, আর মনের মধ্যে যত ভাব রয়েছে সারাদিন আপনারা প্রত্যেকে যে যা করেছেন তা সবাই উজাড় করে একজনের সঙ্গে আরেকজন শেয়ার করবেন, আর বাড়ির প্রত্যেকে সকাল প্রার্থনায় একসঙ্গে মিলিত হবেন। বাবাদের কিন্তু এই ছোট্ট দুটো কথাই বলে দিলেন। প্রার্থনার বিধান তো আমরা সবাই পেয়েছি, রাতে একসঙ্গে খাওয়ার এটা একটা সংস্কৃতি আমাদের মধ্যে ছিল বা আছে এখনো কোনো কোনো জায়গাতে। কিন্তু ৩-৪ মাস পরে সেই বাড়ির কর্তা এবং পরিবারের প্রত্যেকটা সদস্য মিলে পূজ্যপাদ বাবা দাদার কাছে গিয়ে বলছেন, দাদা এখন আমরা ভীষণ ভালো আছি, আনন্দিত, আমরা খুব আনন্দে বসবাস করছি। অথচ সমাজের কোথাও কিন্তু সেই পরিবারটাকে, যে অশান্তির আগুনের পরিবারটা জ্বলছিল, তার থেকে মুক্ত হওয়ার রাস্তা কিন্তু দেখাতে পারছিল না। কিন্তু ঠাকুরের শিক্ষায় শিক্ষিত হয়ে তারা কিন্তু সেখানে নিজেদের জীবনে একটা আনন্দময় পরিবেশকে গড়ে তুলতে পেরেছেন। তাহলে আমরা একটু যদি ভেবে দেখি, যে শিক্ষায় আমরা শিক্ষিত হচ্ছি, বিদ্যা অর্জন করছি, ডিগ্রি অর্জন করছি, সেটা কিন্তু মূলত জীবিকার জন্য শিক্ষা। সেই শিক্ষা আমার জীবনকে কোনোভাবেই সেরকম ভাবে গড়ে তুলতে পারছে না। আমার যদি সেই শিক্ষায় শিক্ষিত হতে হয়, তাহলে কোন একজন আদর্শের প্রতি আমাকে সমর্পণের ভাব নিয়ে চলতে হবে, এবং তিনি আমাকে যখন যেভাবে যা বলবেন সবকিছুকে আমাকে মেনে চলতে হবে। এটাই একমাত্র ধ্রুব সত্য বলে আমাকে মেনে চলতে হবে। আর সেই আদর্শ যদি পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র হয়ে থাকেন, তাহলে আমাদের কারোর আর কোনো কিছু নিয়ে কোনো ভাবনা নেই। তাহলে সত্যি আমাদের জীবন কিন্তু সুন্দর হয়ে উঠবে। ঠাকুর শুধুমাত্র যে শিশুদের শিক্ষার কথা বলেছেন তা নয়, ঠাকুর মায়েদের শিক্ষাটা কেমন হবে সেই সম্পর্কে আলোচনা করেছেন। মা, একজন মাই তো তার পরিবারটাকে গড়ে তোলেন, তাকে বলা হয় ঘরের মুকুটহীন রানী। তার মুকুটটি কিন্তু তিনি কিন্তু একটা ঘরের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন, পরিচালিত করেন। ঠাকুর একজন মাকে, ঘরের মাকে যে সম্মানের জায়গাতে প্রতিষ্ঠিত করেছেন, সেটা কিন্তু অন্যত্র আমরা খুব একটা দেখতে পাইনি। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। এটা শুধুমাত্র ঠাকুর বলেই তো ক্ষান্ত হননি, ঠাকুর সারা জীবন মাকে কি করে ভালোবাসতে হয় সেটা তিনি করে করিয়ে জগতের মানুষকে শিখিয়ে গেছেন। অর্থাৎ মাতৃভক্তি যে একটা মানুষের জীবনে উন্নত হওয়ার অন্যতম সোপান, সেটা কিন্তু একমাত্র ঠাকুরই আমাদেরকে শিখিয়ে গেছেন। তাহলে বিভিন্ন বিষয় নিয়ে ঠাকুর আলোচনা করেছেন। আজকের দিনে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সহশিক্ষা। ঠাকুর কিন্তু এটা মোটেও পছন্দ করেননি, কিন্তু আজকে তো আমরা তাই দেখতে পাচ্ছি, ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে পুঁথিগত বিদ্যা অর্জন করছে ঠিকই, কিন্তু সেখানে নানান ক্ষেত্রে একটা গন্ডগোলও কিন্তু বেড়ে যাচ্ছে। আর এই গন্ডগোলটা আমাদের জীবনে, আমাদের পরিবারে মাঝে মাঝেই কিন্তু বিপর্যয় নিয়ে আসছে। এই সহশিক্ষাটাকে কিন্তু ঠাকুর যে কোনো ভাবে বর্জন করার কথা বলেছিলেন, কিন্তু সমাজে কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি।
তাহলে শিশু শিক্ষাটা যেমন সুন্দর হতে হবে, তাকে আস্তে আস্তে সেইভাবে যেমন গড়ে তুলতে হবে, মায়েদেরকেও তিনি সুশিক্ষায় শিক্ষিত হতে বলেছেন। নারীর নীতি গ্রন্থে একটা মা ছোটবেলা থেকে কি করে তার জীবন গড়ে তুলবে, সে তার ঘরের পরিবারের মানুষদের জন্য সঙ্গে কিরকম আচরণ করবে, তার বাইরের যে জগৎ রয়েছে সেই বাইরের জগতে তার চলাটা কেমন হবে, তার অঙ্গ ভঙ্গি, কথাবার্তা, আচার ব্যবহার প্রত্যেকের সঙ্গে কেমনতর হবে, ঠাকুর কিন্তু সেরকম ভাবে সবকিছু খুঁটিনাটি ভাবে বিজ্ঞান ভিত্তিক ভাবে তিনি বলে রেখেছেন। এবং দেখা যাচ্ছে যারা এই পদ্ধতিতে অভ্যস্ত হয়ে পরবর্তী জীবনে বিয়ের পর তার জীবনটাকে নির্বাহ করার চেষ্টা করছেন, তারা কিন্তু সত্যি একটা অন্যরকম জীবনের অধিকারী হয়ে উঠছেন। এটা কিন্তু আমরা আজকে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই সমাজে যদি সত্যিকার অর্থে মানুষ হয়ে বেঁচে থাকতে চাই, যদি সত্যিকার অর্থে আদর্শ সমাজ গড়ে তুলতে হয়, তাহলে সর্বপ্রথমে সবারকে এই আদর্শের সাথে যুক্ত করতেই হবে, ঠাকুরের সদ্দীক্ষার সাথে যুক্ত না হলে, ঠাকুরের সাথে শুধু ঠাকুরের ভাবধারার সাথে যদি আমি যুক্ত না হই, তাহলে আমি কোনোদিনও এই জীবনীয় শিক্ষাগুলি আমি শিখতেই পারবো না। তার জন্য যে যজন যাজন ইষ্টভীতির কথা ঠাকুর বলেছেন, নিজে ভাবা, বলা, করা, এই করার মধ্য দিয়ে, এই বলার মধ্য দিয়ে আমিও কিন্তু সমৃদ্ধ হয়ে উঠি। কেননা আমরা যখন যাজন করি মনে হয় তিনি দয়া করে তার কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নিচ্ছেন, আমার ভাবনাতেও ছিল না, আমি চিন্তাও করিনি, কিন্তু এমন এমন কথা ঠাকুর বলিয়ে নিচ্ছেন, দেখা গেল যে একটা ভালো মানুষ ঠাকুরের সাথে যুক্ত হয়ে গেল। সুতরাং আমার বলাটার কোনো বিরাম যেন না হয়, একজনকে বললাম থামবো না, আরেকজনকে বলবো, বলতেই থাকবো বলতেই থাকবো। কেননা আজকে আমাদের এই ভুল চলার ফলেই কিন্তু সমাজে এরকম বিপর্যয় দেখা দিয়েছে। যে বিপর্যয়টা আজকে আমরা গোটা পৃথিবীর মানুষ ভোগ করছি, সেটা এমনি এমনি আসেনি তো, তার জন্য আমাদের চলা বলা করাটাও অনেকাংশে দায়ী। এটা থেকে যদি মুক্তি পেতে চাই, যদি বাস্তবভাবেই একটা সুন্দর সমাজ, আদর্শ সমাজ গড়ে তুলতে চাই, তাহলে রাস্তা কিন্তু একটাই, ঠাকুরকে মেনে চলা। এখানে কোনো যুক্তি খাটানো যাবে না, কোনো বুদ্ধি করা যাবে না, কোনো তর্ক করা যাবে না। একটাই রাস্তা আছে, তাকে মেনে চলতেই হবে। কেননা তিনি যে বিধান দিয়ে গেছেন এবং আচার্য পরম্পরায় যে জীবন্ত শিক্ষক আমাকে যেভাবে করে করিয়ে শিখিয়ে চলছেন, পৃথিবীর কোথাও এই পদ্ধতি অনুসরণ করা হয় না, কোথাও নেই। সুতরাং এই পদ্ধতিটাকে মেনে চললেই আমরা উন্নত শিক্ষায়, আদর্শ শিক্ষায় অভ্যস্ত হয়ে উঠতে পারি। ঠাকুর চেয়েছেন হাতে কলমে শিক্ষা, প্র্যাকটিক্যাল এডুকেশন। কিরকম? ঠাকুর বলেন প্র্যাকটিক্যাল এডুকেশন যত হয় ততই ভালো, এগ্রিকালচার শেখান খুব দরকার। আমাদের এমন হওয়া উচিত যে আমরা যেখানে থাকবো সেখানেই অর্জি হব, তাতে গোলামি বৃদ্ধি যাবে। আমাদের এডুকেশন প্র্যাকটিক্যাল প্রমিনেন্ট, কর্মপ্রধান করে তোলা দরকার, নইলে ছেলেরা স্বাবলম্বী হতে পারবে না। এটাও কিন্তু আজকের দিনে ভীষণ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এই যে গোটা দেশে, গোটা পৃথিবীতে লকডাউন চলছে, তাতে দেখা যাচ্ছে যে বহু ছেলে, যুবক ছেলেরা তার কর্ম হারিয়েছে। এবার তার মধ্যে একটা হতাশা, কি করে বাঁচবো, কি করে খাবো, কি করে সংসারের প্রতিপালন করব। কিন্তু ঠাকুর যে শিক্ষার কথা আমাদের বহু আগে থেকে বলে গেছেন, বহু আগেই ঠাকুর যে শিক্ষায় শিক্ষিত করে তুলতে চেয়েছেন, যে কর্মপ্রধান শিক্ষা, সেখানে শুধু পুঁথিগত বিদ্যা নয়, হাতে কলমে করে করিয়ে যে শিক্ষা, সেখানে কিন্তু কৃষির কথা বিশেষভাবে ঠাকুর বলেছেন। এই কৃষিটা আমার উপার্জনের কিন্তু একটা অন্যতম মাধ্যম হতে পারে, আমার জীবিকার অন্যতম মাধ্যম হতে পারে। এবং আজকের দিনে আমরা ভীষণভাবে অনুভব করছি যে শুধুমাত্র এই ঠাকুরের বলা কথাগুলি আমি যদি মেনে চলছি, যতটুকু মেনে চলেছি, ততটুকুই কিন্তু আমাকে সাহায্য করছে, ততটাই আমাকে পথ দেখিয়ে চলছে।
এছাড়া অন্য কোনো তত্ত্ব দিয়ে আজকের দিনে আর আমার জীবন চলছে না, কোনো তত্ত্ব আমাকে বাঁচাতে পারছে না। তাই এই শিক্ষাটা আমাদের আজকে ভীষণভাবে ভাবতে হবে। বিশেষ করে বাড়িতে যারা মা বাবারা রয়েছেন তাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যে আমার বাড়ির যে ছোট বাচ্চাটা তাকে কিভাবে শেখাবো, কতটুকু শেখাবো, সেটা কিন্তু আমাদের চলন চরিত্রের উপরে অনেকটা নির্ভর করছে। বাচ্চাকে শুধু বললে শিখবে না, করবে না, আমাকে করে করিয়ে দেখাতে হবে। এবং আচরণশীল হয়ে আমি যদি সেই করাটা সুন্দরভাবে ঠাকুরের বিধান মাফিক পরিচালিত করি, তাহলেই সে কিন্তু আস্তে আস্তে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে। না হলে আদর্শ সমাজ কখনোই সুন্দরভাবে গড়ে উঠতে পারবে না। ঠাকুর আলোচনা প্রসঙ্গে অনেক কথা বলেছেন, আমরা জানি। আমি ঠাকুরের বলা হুবহু কয়েকটা কথা পড়ব, যা আজকের দিনে আমাদের জন্য ভীষণভাবে প্রাসঙ্গিক। আজকের যে চারদিকে যে পরিবেশ পরিস্থিতি চলছে, সেই প্রেক্ষাপটে এই বলাটা যে আমাদের জন্য কতটা উপযোগী আমরা শুনলেই বুঝতে পারবো। কোন একটা ছেলে ঠাকুরকে কিছু কথা বলছিলেন। ছেলেটি চলে যাবার পর শ্রী ঠাকুর বললেন, আজকাল আমরা শিক্ষা বলতেই বুঝি লেখাপড়া, কিন্তু বাস্তব কাজকর্মের ভিতর দিয়ে যে কতখানি শিক্ষা হয় তার বুঝি না। বাড়িতে গরু বাছুর কুকুর বেড়াল পাখি ইত্যাদি যা থাকে, ছেলে পেলেরা যদি সেগুলির আদর যত্ন করে, তাহলে তার ভেতর দিয়ে কিন্তু অনেকখানি বোধ বাড়ে। কোনো অতিথি বা আত্মীয় স্বজন আসলে নিজেরা সঙ্গে থেকে ছেলে পিলেদের দিয়ে তাদের সেবা যত্ন করাতে হয়। পাড়ায় হয়তো কোনো বাড়িতে কোনো ক্রিয়াকর্ম হচ্ছে, ছেলেদের সেখানে পাঠিয়ে দিতে হয় সাধ্যমতো সাহায্য করতে। বাড়িতে হয়তো একটা বাগান আছে, তরিতরকারি শাকসবজি হয়, সেখানে ছেলেপিলেদের সঙ্গে নিয়ে নিজেরা কাজকর্ম করতে হয়। বাজারে যাচ্ছি, ছেলেটার সঙ্গে গিয়ে হয়তো বাজার করা শিখলো। একটা রুগীকে সেবা শুশ্রূষা কিভাবে করতে হয় তা হয়তো হাতে কলমে করে শিখলো। ঘরটা হয়তো ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করলো। একটা পিঁড়ি থেকে একটা লোহা উঠে গেছে, বললাম লোহাটা ভালো করে পিটিয়ে দে যাতে না উঠে। বইটা ছিঁড়ে যাচ্ছে, বললাম ভালো করে সেলাই করে মলাট দিয়ে রাখ। বেড়াটা ভেঙে গেছে, বললাম আয় একসঙ্গে বেড়াটা বাঁধি। এভাবে খুঁটিনাটি কাজ যত করান যায় ততই ভালো। হাত পা চোখ কান মাথা যত মজবুত হয়, তত সেলফ কনফিডেন্স বাড়ে। সক্রিয়তার অভ্যাস, অনিসন্ধিৎসু সেবা প্রবণতা যদি থাকে, তাহলে মানুষ বেকার হয় না। পুঁথি পড়াটাকে আমরা যেদিন শিক্ষার প্রধান অঙ্গ করে নিয়েছি, সেদিন থেকে প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে গেছি। আমি উদ্ধৃতিটা ঠাকুরের বলাটাই আমি এখানে তুলে ধরলাম। যে কথাগুলি ঠাকুর বললেন, এটা কিন্তু আজকের দিনে আমাদের জন্য ভীষণভাবে মনে রাখার দরকার। কেননা পরিস্থিতির কারণে আমরা বেকার হয়ে গেছি অনেকেই বিভিন্ন জায়গাতে, তাদের জন্য কিন্তু এটা ভীষণ উপযোগী। আরেকটা কথা হচ্ছে, এই যে ঠাকুরের শিক্ষা চিন্তাই বলি, ঠাকুরের বিবাহ নীতি বলি, ঠাকুরের যা কিছু বলি, সবকিছু যদি আমি মেনে চলতে যাই, তাহলে সবার আগে তো তার সাথে যুক্ত হতে হবে। আর যুক্তটা হতে হয় দীক্ষার মধ্য দিয়ে। ঠাকুর বলেন দীক্ষা মানে দক্ষতা লাভের কৌশল। দক্ষতা কিভাবে অর্জন করব? ওই যে দীক্ষার মধ্য দিয়ে আমি কিছু উপদেশ বিধিবিধান পেয়েছি, সেগুলিকে পরিপালন করে আমি কিন্তু যোগ্য হয়ে উঠতে পারি। সেই যোগ্যতায় যদি আমি উত্তীর্ণ হতে পারি, তাহলে আমার জীবনে সেদিন থেকে একটা সুন্দর আদর্শ কেন্দ্রিক শিক্ষা শুরু হচ্ছে। আমরা সৎসঙ্গীদের বাড়িতে দেখি, সেখানে কিন্তু একটা অন্যরকম পরিবেশ। সকালবেলা ঘুম থেকে উঠে পরিবারের সবাই মিলে প্রার্থনায় অংশগ্রহণ করছে, তারপরে বড়দেরকে প্রণাম নিবেদন করছে, তারপরে যে যে যার কাজকর্মের সাথে যুক্ত হচ্ছে। আবার বিকেল বেলাও সেই পরিবেশ, তারপরে আবার তার তার মতো করে কাজকর্ম। এবং এইভাবে একটা সিস্টেমের মধ্য দিয়ে যে চলা,
সেটা কিন্তু আজকাল বহু সৎসঙ্গ পরিবারেই দেখতে পাওয়া যায়। তাহলে এই যে আদর্শ পরিবার ঠাকুরকে কেন্দ্র করে আমাদের চারদিকে গড়ে উঠছে, সেটাকে কিন্তু আরো চালিয়ে দিতে হবে। ঠাকুরকে সবার কাছে পৌঁছে দিতে হবে, শিক্ষিত অশিক্ষিত এবং সমাজের যারাই রয়েছে, যে কোনো পেশার মানুষ রয়েছে, সবার কাছে কিন্তু আমাদের ঠাকুরকে পৌঁছে দিতে হবে। না হলে আমাদের সরকার যত কমিশন গঠন করে শিক্ষার উন্নতির চেষ্টা করুক না কেন, যত ভাবনাই ভাবুক না কেন, যত পয়সাই খরচ করুক না কেন, আদর্শ শিক্ষা সেখান থেকে বেরোবে না, আদর্শ মানুষ সেখান থেকে তৈরি হবে না। আদর্শ সমাজ, আদর্শ মানুষের জন্য আমাকে ঠাকুরের শিক্ষায় শিক্ষিত হতেই হবে। কেননা সেখানে আচার্য পরম্পরায় আমাদেরকে প্রতিনিয়ত গড়ে তোলা হচ্ছে এবং আমরা সেখানে থেকে নিজেদেরকে নিয়ন্ত্রিত, আনন্দিত করতে শিখছি। মানুষের পরিবর্তন ঘটছে। আমরা দেওঘর গেলে নিত্য দেখি, দেওঘর কেন, আমাদের আশেপাশে এরকম কত মানুষ দেখি যার একটা উচ্ছৃঙ্খল আচরণ ছিল, একটা বেবিচারী জীবন ছিল, কিন্তু ঠাকুরকে ধরে তার জীবনের পরিবর্তন ঘটে গেছে। বিশেষ করে সে যখন আচার্য সান্নিধ্যে যাচ্ছে, পূজ্যপাদ বাবাই দাদার কাছে যাচ্ছে, তার ভেতরে তার যে অন্তর্জগৎ রয়েছে সেখানে অদ্ভুত একটা পরিবর্তন হচ্ছে, অথচ তার আগে সেরকম পরিবর্তন সে অনুভব করেনি। আমি আরেকজন গুরু ভাইয়ের কথা বলি, হয়তো তাকেও আপনারা অনেকে চিনতে পারেন। যখন দেওঘরে ওই ডিকশনারির কাজ হচ্ছিল, তখন একজন গুরু ভাই সেখানে থাকতেন। তার কাজ ছিল মূলত যারা যারা ডিকশনারি কাজ করছে তাদেরকে খাবার তৈরি করে দেওয়া। এই কাজটুকুই তিনি খুব নিষ্ঠার সঙ্গে যতদিন কাজ হয়েছে ততদিন কিন্তু তিনি করে দিয়েছেন। এবার যেদিন ডিকশনারির কাজ কমপ্লিট হলো, সেই দিনই মানুষটা পূজ্যপাদ বাবাই দাদার কাছে গিয়ে বললেন যে আমার তো কাজ শেষ হয়েছে, এখন কি করব? বাবা দাদা বললেন যে আমি সময় মতো বলবো। তারপরে আমরা জানতে পারলাম যে সেই মানুষটা এখন উত্তরপ্রদেশের লখনৌতে যে মন্দির রয়েছে সেখানে কিন্তু ঠাকুরের একজন কর্মী হিসেবে কাজ করছেন। তিনি এসপিআর হয়ে সেখানে দীক্ষা দিচ্ছেন, মন্দিরের কাজকর্ম পরিচালনা করছেন। অথচ এই কমলদাকে আমি খুব কাছে থেকে দেখেছি। কমলদা খুব মানে একটা ভেতরে একটা যন্ত্রণা ছিল, একটা অতৃপ্তি ছিল। কেননা ওনার পরিবারের শান্তি বলে যে জিনিসটা সেটা ছিল না, আর ছিল না বলে তিনি মাঝে মাঝে দেওঘরে ছুটে আসতেন এবং বাবাই দাদা ওনাকে দয়া করে এই ডিকশনারি কাজের সাথে যুক্ত করলেন। তিনি কিন্তু এটাই করতেন খুব নিষ্ঠার সঙ্গে। আমি দেখেছি তিনি ভোরবেলা উঠে নাম ধ্যান করতেন, প্রার্থনায় যেতেন এবং যারাই এই কাজের সাথে যুক্ত ছিল তাদেরকে খুব যত্ন করে তিনি খাওয়াচ্ছেন। এই যে করছেন, করে 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 তার ভেতরে যে বোধ, যে ভালোবাসা, যে কর্মক্ষমতা, সেটা এমন ভাবে বৃদ্ধি পেল তিনি কিন্তু আজকে পুরুষোত্তম পূজারী কর্মী হিসেবে নিজে প্রতিষ্ঠিত হয়ে একটা বড় জায়গায় একটা মন্দিরের দায়িত্ব পরিচালনা করে চলছে। তাহলে মানুষের ভেতরে যে শুভ সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু প্রকৃত শিক্ষার মধ্য দিয়ে জাগ্রত করা যায়। প্রত্যেকটা মানুষের ভেতরে কিছু না কিছু সম্ভাবনা আছে, সেটা যদি সঠিক শিক্ষায় সে শিক্ষিত হয় তাহলেই একমাত্র সেটা বিকশিত হতে পারে। না হলে সমাজে কিন্তু ওই আত্মকেন্দ্রিক শিক্ষার এমন ভিড় হয়ে যাবে, কেউ কাউকে সহ্য করতে পারবে না, কেউ কাউকে মানে মেনেও নিতে পারবে না, আর অশান্তি তখন চারদিকে মাথা চাড়া দিয়ে উঠবে। তাহলে রাস্তা কিন্তু একটাই, সর্বতোভাবে আমরা ঠাকুরকে যদি মেনে চলতে পারি, তার সমস্ত কিছু, শুধু শিক্ষা বিধায়নতে তিনি শিক্ষার কথা বলেননি, আমার খাওয়াটা কেমন হবে, আমার চলাটা কেমন হবে, আমি কখন ঘুমাবো, কখন ঘুম থেকে উঠবো, কি করে কি করব, সবকিছু তো ঠাকুর আমাদেরকে প্রতিনিয়ত বলে গেছেন। আর আচার্যদের দাদা পরম পূজ্যপাদ বাবাই দাদা, পূজ্যপাদ গোবিন্দ দাদা সেগুলি করে করিয়ে আমাদের সামনে তুলে ধরছেন, যাতে আমাদের বোধ খুব তাড়াতাড়ি জাগ্রত হয়, যাতে আমাদের শিক্ষাটা সুন্দর হয়, সার্থক হয়। তাহলেই কিন্তু আমাদের সমাজ একটা সুন্দর সমাজে পরিণত হতে পারে, আদর্শ সমাজে পরিণত হতে পারে। এছাড়া আর কোনো রাস্তা আছে বলে আমার জানা নেই। আমি অনেকটাই বলে ফেললাম, আমার বক্তব্য এখানেই শেষ করছি। আরো
বলার তো শেষ নেই, আরো অনেক কিছু বলা যায়। আমি যতটুকু পেরেছি সংক্ষেপে আমার বক্তব্যটাকে তুলে ধরার চেষ্টা করেছি। সবাইকে আনন্দিত জয়গুরু জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম। জয়গুরু। আমি ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না। We are very much grateful to you for having your special speech on the subject matter. আমরা খুব আনন্দিত এবং গর্বিত যে আপনি শিক্ষার উপরে যতটুকু কথা আমাদের কাছে উপস্থাপনা করেছেন। আমরা আশা করি আমাদের অনলাইনে যারা রয়েছেন, তাদের পরিবারের পরিজন যারা রয়েছেন, তারা অনেক কিছু আমরা এখান থেকে শিখতে পেরেছি। ঠাকুরের এই শিক্ষা অনেক বিষয় আছে, আরো আমরা চেষ্টা করব একটা সেমিনারেই হয়তো এটা শেষ হবে না, আরো অনেক সেমিনারের মধ্য দিয়ে আমরা এগুলো আরো অনেক কিছু বেশি আমরা জানতে পারবো। আমরা ডক্টর রাজীব ঘোষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার এই মূল্যবান বক্তব্য রাখার জন্য ঠাকুরের দৃষ্টি। এখন আমাদের সমাপনী সঙ্গীত আগে আমাদের মধ্যে আছেন আমাদের ধন্যবাদ জ্ঞাপনের পালা। আমি ভাবছি ধন্যবাদ জ্ঞাপনের পরে আমরা সমাপনী সঙ্গীতটা শুনবো। আমাদের মধ্যে আছেন ডক্টর জীবন চক্রবর্তী মহাশয়। তবে আমাদের কিছু সময় আছে ইন্টারাকশনের, যদি কিছু প্রশ্ন আমরা চেয়েছিলাম কেউ কিছু দেননি, যদি এখন অনলাইনে কেউ, আপনি একটু থাকুন, ডক্টর ঘোষকে আমি অনুরোধ করবো আপনি থাকুন একটু আমাদের সাথে। আমি অনলাইনে যারা উপস্থিত আছেন তারা এই শিক্ষা বিষয়ের উপরে আপনাদের কোনো স্পেসিফিক কোনো প্রশ্ন যদি থাকে গঠনমূলক ভাবে সেটা আপনারা করতে পারেন, আপনার নাম এবং ঠিকানা দিয়ে আপনারা করতে পারেন। কেউ আছেন? যে এক এক করে আনমিউট করে বলবেন। কে আছেন বলুন? কাঞ্চন সেনাপতি আছি। হ্যাঁ, হ্যালো, নাম বলুন, আপনি ভিডিওটা অন করুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি রাজীবদা কাঞ্চন শুনতে সেনাপতি পাচ্ছেন? বলছি। রাজীবদা শুনতে পাচ্ছেন? ভিডিওটাকে অন করতে বলুন। ভিডিওটা অন করুন আপনি। আপনার হ্যালো। ভিডিওটা অন করে আপনার নাম বলুন আর কোথা থেকে বলছেন সেটা বলুন। হ্যালো, আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি। পশ্চিমবঙ্গ। আপনার ভিডিওটা অন করুন প্লিজ। আগে কুছ। হ্যালো। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনার ভিডিওটা অন করুন। হ্যালো, আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি। পশ্চিমবঙ্গ। কি নাম? পশ্চিমবঙ্গ কাঞ্চন সেনাপতি। নামটা বলুন। কাঞ্চন সেনাপতি। আচ্ছা, বলুন আপনার প্রশ্ন কি? কাঞ্চন সেনাপতি। আপনার প্রশ্নটা বলুন। আমরা তো আগে প্রশ্ন হচ্ছে কি, আমরা তো ঠাকুরকে নিয়ে, আচার্য পরম্পরাকে নিয়ে ক্রমশ এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আগে। তবুও শিক্ষা তো আমাদের বাড়ি থেকে শুরু হয়, বাবা মার মধ্য দিয়ে আমরা পৃথিবীতে এসেছি। কিন্তু একটা সময় এসে আমরা ফিল করছি যে আচার্য না ফেলে, গুরু না ফেলে শিক্ষাটা সার্থক হয় না। এটা ফিল করা সত্ত্বেও আমাদের পারিবারিক জীবনে, নিজ জীবনে এই ধারণা কংক্রিট হয় না কেন? কেন আমরা এই জ্ঞানটা নিজ জীবনে প্রয়োগ করতে ব্যর্থ হই? বারবার হতাশা লাঞ্ছনা কেন আসে? আচ্ছা, আপনি শুনুন, আপনি আগে মিউট করে রাখুন, আপনি শুনুন, বলুন। আগে শ্রদ্ধেয় রাজীব দার সাউন্ডটা আনমিউট করুন। আনমিউট করে নেন রাজীব দা। আপনার একদম কোনার সিম্বলটাকে আপনি সাদা করে নিন। হয়েছে? শোনা যাচ্ছে কি? হ্যাঁ বলুন। উনি যে প্রশ্নটা করেছে শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, শুনেছি। হ্যাঁ বলুন। আসলে আমরা বহু জীবন সাধনা করে কিন্তু ঠাকুরকে পাই। আমরা যদি ভাবি যে কেউ আমাকে একদিন এসে বললো, ভাই তুমি ঠাকুরের দীক্ষা নাও, আর আমি সেদিন ঠাকুরের দীক্ষা নিয়ে নিলাম, এমনিতেই আমার জীবনে ঠাকুর প্রাপ্তি হয়ে গেছে, সেটা কিন্তু তা নয়।
আমাকে যেমন সাধনা করতে হয়, আমার পূর্বপুরুষদেরও সেরকম সাধনার মধ্য দিয়ে আমরা ঠাকুরকে পাই। দীক্ষার মধ্য দিয়ে আমরা দক্ষতা লাভের কৌশল অর্জন করি। কিন্তু এই যে জীবনে আমি ঠাকুরকে পেলাম, তারও কিন্তু বহু পূর্ব জীবন ছিল, যে জীবনের কর্মফল আমার জানা নেই। আমি সেখানে কিভাবে কি করেছি, আমার যে অর্জিত কর্মফল সেই সম্পর্কে কিন্তু সঠিক জ্ঞান আমার নেই। যেহেতু আমি জানি না, সেই কারণে এই জীবনে যে আমি ঠাকুরকে নিয়ে চলছি, চলার মধ্য দিয়েও কিন্তু মাঝে মাঝে এমন কিছু পরিবেশ তৈরি হয়, এমন কিছু হয়তো আমাকে কষ্ট স্বীকার করতে হয়, যেটা ওই অর্জিত কর্মফলের অঙ্গ হিসেবে আমি ধরে নিতে পারি। কিন্তু এই যে অর্জিত কর্মফল, তাকেও কিন্তু অতিক্রম করা যায়। ঠাকুর বলেছেন, বিশ্বাস, আনুগত্য, কৃতি সম্বেগ, নিষ্ঠা, এইগুলি যদি আমাদের জীবনে থাকে, ঠাকুরকে যদি গভীরভাবে ভালোবাসা যায়, আমার পরিবারের একজন মানুষ হিসেবে যদি তার সঙ্গে মানে যেভাবে ব্যবহার করি, সেই ব্যবহারটুকু যদি আমি ঠাকুরকে করতে পারি, তাকে শুধু ফটোর ঠাকুর কিংবা আকাশের ঠাকুর না ভেবে আমি যদি সেই রকম আচরণে অভ্যস্ত হয়ে উঠি, তাহলে আমার অর্জিত কর্মফলকে কিন্তু আমি ধীরে ধীরে খণ্ডন করতে পারি। কিন্তু তার জন্য প্রচেষ্টাটা অত্যন্ত নিখুঁত হতে হবে, আর আমাকে বিশ্বাস নিয়ে চলতে হবে। বিশ্বাসের জন্য এক চুলও নড়চড় না হয়, যে ঠাকুর যেটা বলেছেন তা সেটা আমার দ্বারা মেনে চলা সম্ভব নয়, কিংবা আমি মেনে চলতে পারবো না। সেটাকে কাটায় কাটায় নিখুঁত ভাবে যদি করে চলা যায়, তাহলে আমার জীবনে যে লাঞ্ছনা বা যা যা আসে সেগুলি কিন্তু চলেও যাবে। আর আমরা যেহেতু মানুষ হিসেবে সমাজে বাস করছি, কর্মফল আমাদের তৈরি হবে, লাঞ্ছনাও আসবে, কিন্তু ঠাকুর কিন্তু আমাকে ঠিক সব অবস্থায় আমাকে কিন্তু উত্তীর্ণ করে নিয়ে যাবেন। কেননা এই যে আমি বললাম যাবেন, এটা কোনো থিওরি নয়, প্র্যাকটিক্যালি আমরা প্রত্যেকদিন দেখছি চলার পথে ঠাকুর ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে আমার জীবনে দয়া বর্ষণ করে চলছেন। এই যে করছেন, তিনি আছেন, তিনি আমাকে আগলে রেখেছেন, আমাকে শুধু বিশ্বাস করে সেই পথে অবিরত চলে যেতে হবে। না হলে মানে যদি সেভাবে আমি অভ্যস্ত হয়ে উঠতে পারি, তাহলে আমার লাঞ্ছনা, দুঃখ, যন্ত্রণা, কষ্ট সেটা কিন্তু আস্তে আস্তে দূর হবেই হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমি শুধু ঠাকুরকে নিয়ে চলবো, আমি বক্তৃতা করে বেড়াবো, আমি ঠাকুরের কথা বলে বেড়াবো বা ঠাকুরের কাজ, তাতেই কিন্তু হবে না। আমার পরিবারের প্রত্যেকটা মানুষকেও সেই চলনায় অভ্যস্ত করে তুলতে হবে। কেননা পরিবারের প্রত্যেকটা মানুষ যদি একই রকম ভাবনায় ভাবিত হয়ে ঠাকুরের আদর্শের সাথে নিজেদেরকে যুক্ত করে, পরিচালিত করে, তাহলে একটা পরিবার স্বর্গীয় পরিবার হয়ে উঠতে পারে। নচেত আমরা কিন্তু কোনোভাবে সেই প্রাপ্তিটুকু অর্জন করতে পারবো না ঠাকুর ধরে, যেটা আমরা আশা করি যে আমার জীবন সুখী হবে, শান্তিময় হবে, আনন্দময় হবে, সেটা কখনো হয়ে উঠবে না। তাই আমি নিজে চলবো, বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে, ভালোবাসা নিয়ে আমি চলতেই থাকবো, ক্রমাগত চলবো, যজন যাজন ইষ্টভীতি নিষ্ঠার সঙ্গে করে যাব, এবং আমার পরিবারের প্রত্যেকটা লোক করছে কিনা সেটাও আমি নজর রাখবো। যদি এইভাবে চলতে থাকি, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা পরিবারে সেই কাঙ্ক্ষিত সফলতা আসবেই আসবে। অসংখ্য ধন্যবাদ। নেক্সট কেউ আছেন? আর কেউ আছেন? আর কেউ কোনো প্রশ্ন করবেন? ঠিক আছে, আর কেউ নেই, আমরা আমাদের ইন্টারাকশন এখানেই শেষ করছি। এখন আমাদের আগে তপজ্যোতি বলছিলাম। আচ্ছা বলুন, বলো তপজ্যোতি, বলুন। বলছিলাম আজকে যে সমাজ কোত্থেকে বলছেন বলে দিন। আগে আমি শিলচর থেকে বলছিলাম। আসাম থেকে, আসাম শিলচর থেকে তপজ্যোতি বিশ্বাস বলছি, বলুন। আসাম আগে আজকের দিনে একটা সবার একটা মানে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে যে সমাজে ঠাকুরের যে দশবিধ সংস্কার আছে, দশবিধ সংস্কারের মাঝে একটা সংস্কার আছে বিবাহ সংস্কার। সে বিবাহ সংস্কার আমরা করি কি আমাদের কিছু আবেগে আমরা ফেসে গিয়ে আমরা ভুল করে বসছি।
ভুল করে তারপর ভাবি যে ঠাকুরকে ধরে চললে তো সেটা আমার প্রতিকার হয়ে যাবে, কিন্তু ঠাকুর তেমন কি কোনো কোথাও কিছু বলে দিয়েছেন না, আমি পাইনি। তো আমি ভাবছিলাম যে রাজীবদা যদি জানা থাকে যে প্রতিলোম বিবাহ করার পর যদি ঠাকুর আঁকড়ে ধরে, হ্যাঁ, সেটার কি কোনো প্রতিকার আছে, বা যদি থাকে তো কেমন করে প্রতিকারটা আছে? রাজীবদার বলার আগে আমাকে একটুখানি ইন্টারফেয়ার করতেই হচ্ছে। তবে যদি দা আজকের বিষয়বস্তুটা হচ্ছে আমাদের শিক্ষা চিন্তা ঠাকুরের, তা আমার মনে হয় যে এই প্রসঙ্গটা আমরা অলরেডি এটা আমাদের ডাক্তার রাজেশ চৌধুরী এই বিষয়ে আলোচনা করেছেন। আমার মনে হয় আমি আজকের বোধহয় এটা বিষয়বস্তু নয়, তবু আমি ডাক্তার আমার এটা ইন্টারফেয়ার করাটা খুব মনে হলো এটা, তবু ডাক্তার ঘোষকে জিজ্ঞেস করবো এই ব্যাপারে আপনি কিছু বলবেন কিনা। না না, সেটা কেন বলছি, সেটা শিক্ষার সাথে, হায়ার এডুকেটেড ছেলেমেয়েরা সেই ভুলটা করছে বলে সেটা শিক্ষার সাথে সেটা কানেক্টিভিটি আছে, তাই একটু জিজ্ঞেস করি। ডক্টর ঘোষ আপনি বলুন। আসলে আমি যতটুকু জেনেছি এখন পর্যন্ত ঠাকুরকে নিয়ে চলে, এই একটা বিষয়, যদি এই বিপর্যয়টা আমাদের জীবনে ঘটে, তার কোনো প্রতিকার ঠাকুরও দিয়ে যেতে পারেননি, দেননি ঠাকুর। আমি যদি গো হত্যাও করি, আমি যদি নারী হত্যা করি বা বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ আমি করি, আমি কিন্তু সেখান থেকে হয়তো নির্গমনের পথ পেয়ে যাব, হয়তো। কিন্তু এই প্রতিলোম বিয়ে যদি একবার আমার জীবনে হয়, তাহলে তার থেকে নির্গমনের কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। এটার একমাত্র আজকাল শিক্ষিত ছেলেরা করছে, এটা ঠিক, কিন্তু এর অধিকাংশই কিন্তু সঠিকটা জানে না বলেও করছে। বা শুধু তা নয়, আজকে আমরা দেখি যে আমাদের সৎসঙ্গী পরিবারের ছেলে মেয়েরাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমনটা করছে। তার একটা কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, মা বাবারা যারা রয়েছেন তারা খোলামেলা ভাবে ঠাকুরের এই বিবাহ নীতি নিয়ে ছেলে মেয়েদের সঙ্গে আলোচনা করে উঠতে পারছেন না। তাই ছোটবেলা থেকে তাদের মধ্যে সেই ভাবনাটুকু চালিয়ে দিতে হবে যে আমার বর্ণটা কি, আমার গোত্রটা কি, আমার বৈশিষ্ট্য কি, এবং কোন ছেলের সঙ্গে বা কোন মেয়ের সঙ্গে আমার বিবাহ হতে পারে, সেই চিন্তাটুকু, সেই ভাবনাটুকু যদি ছেলে মেয়েদের মধ্যে ছোটবেলা থেকে গড়ে দেওয়া যায়, তাহলে কিন্তু বিপর্যয়টা ঘটার সম্ভাবনা কম থাকে। না হলে এই যে আজকে বিবাহকে কেন্দ্র করে এই যে ব্যভিচার চলছে, সেটা কিন্তু সমাজে বিপর্যয়ের অন্যতম বড় কারণ। তার থেকে বেরিয়ে আসতেই হবে, আর তার রাস্তা একটাই, ছোটবেলা থেকে ছেলে মেয়েদের মধ্যে সেই চেতনাটা জাগ্রত করে দেওয়া। আর সেটা আমার মনে হয় মা বাবাই সবচেয়ে বেশি করে তুলতে পারে। আমাদের হাতে আর সময় খুব কম আছে, আমরা এখন ধন্যবাদ জ্ঞাপন শুনবো। আমাদের শ্রদ্ধেয় ডক্টর জীবন চক্রবর্তী সহপ্রতিনিধি তিনি আছেন, তিনি ধন্যবাদ জ্ঞাপন, তারপর আমরা সমাপনী সঙ্গীতে যাব। শ্রদ্ধেয় জীবন দা। জীবন দা। জীবন দা আছেন আপনি? দাদা উনি আছেন। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ জীবন দা বলেন, আনমিউট করেন। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। জয় গুরু। আজকে সত্যি অভিভূত হয়েছি ঠাকুরের শিক্ষা চিন্তন বা আদর্শ সমাজ গঠনের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শিক্ষা চিন্তা, শিক্ষা ভাবনা। ঠাকুর বিভিন্ন বিষয় নিয়ে, জীবনের প্রত্যেকটা বিষয় নিয়ে তিনি ভেবেছেন, তার কথা আমাদের শুনিয়েছেন, কেমন করে চলতে হবে সেটা পালন করতে হবে সে কথাও আমাদের শুনিয়েছেন। আজকে ঠাকুরের এই শিক্ষা ভাবনা নিয়ে ডক্টর
খুব সুন্দর করে যে বক্তব্য রাখলেন, আমাদের মুগ্ধ করেছেন। আমাদের এই অনলাইন সৎসঙ্গ পরিবারের পক্ষ থেকে আমরা সবাই তাকে কৃতজ্ঞতা জানাই, ঠাকুরের চরণে প্রার্থনা করি ভবিষ্যৎ জীবনে তিনি আরো বেশি করে ঠাকুরকে নিয়ে আরো বেশি চিন্তা ভাবনা করেন, আমাদের সমৃদ্ধ করুন। আমরা তার কাছে ভবিষ্যতে আরো শুনবো। আমরা এই যে সেমিনারগুলি আয়োজন করা হচ্ছে তার উদ্দেশ্য একটাই, ঠাকুরের যে ভাবনা চিন্তা, প্রত্যেকটা বিষয় নিয়ে যে তার মৌলিক চিন্তা, এই চিন্তাগুলি আমাদের মধ্যে যাতে ছড়িয়ে পড়ে, প্রত্যেকের মধ্যে এই মৌলিক চিন্তা যাতে ছড়িয়ে পড়ে। বিশেষ করে তরুণ প্রজন্ম, যে প্রজন্ম দ্রুত হাত মানে রাস্তা খুঁজে বেড়াচ্ছে, কোন পথে চলবে, কেমন করে চলা উচিত, সেই প্রজন্মকে ঠাকুর যে দিয়ে গেলেন, যা দিয়ে গেলেন সেই সম্বন্ধে তাদের সচেতন করা, তাদের জানানো। আমরাও সমৃদ্ধ হই এই শুনতে শুনতে, জানতে জানতে। আমরা ঠাকুরকে কেমন করে শুধু জানা নয়, শোনাও নয়, পালন করা। এই চিন্তাগুলি, ঠাকুরের যে ভাবনা, মৌলিক চিন্তা, এগুলি যত আমি পালন করতে পারবো ততই জীবন আমাদের পরিপূর্ণ হয়ে উঠবে। আজকে সত্যি খুব আনন্দ হচ্ছে। যারা এই আয়োজনের সঙ্গে যুক্ত সকলকে অন্তরে কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে আবারও সকলকে আবারও বলি যে পরবর্তী যে সমস্ত সেমিনারগুলি আমাদের হবে, সেই সমস্ত সেমিনারে যাতে আমরা আরো বেশি মানুষকে নিয়ে আসতে পারি, আমাদের পরিচিত, আমাদের যারা নাকি জানতে চান, বুঝতে চান, সেই সমস্ত মানুষকে নিয়ে এসে আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনা করি। শেষ নেই কিছু, তার চিন্তা ভাবনা, তার মানুষের জন্য তার এত এত কিছু করা, তার কিচ্ছু শেষ নেই এবং শেষ কথাও হয় না। তিনিই একমাত্র শেষ কথা, ঠাকুরই একমাত্র শেষ কথা। তবু আমরা আমাদের মতো করে সেটাকে ব্যাখ্যা করতে চেষ্টা করি, আমাদের মতো করে সেটাকে বোঝার চেষ্টা করি। আর সেটাই যাতে নাকি এই বোঝা এবং সঠিক হয়, সেই জন্যই আচার্যকে অনুসরণ করি। শিক্ষা যদি সঠিক শিক্ষা আমাদের জীবনে আসে, তাহলে আমরা সেই শিক্ষায় নিজের জীবনকে পরিপূর্ণ করে তুলতে পারি। হতাশা দূর হয়, আমরা নতুন রাস্তা খুঁজে পাই, যে রাস্তায় চলতে চলতে ক্লান্তি কখনো আমাদের নিজেকে অবসন্ন করে তোলে। খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে যে এমনি করে রাজীব দ্বারা ভাবছেন, সবাই ভাবছেন, ঠাকুরকে নিয়ে ভাবাচ্ছেন সবাইকে। আর ভবিষ্যতেও যাতে আমরা এগুলি আরো বেশি করে করতে পারি, আমাদের আনন্দ হবে। আপনারা জানেন যে এরপরে আমাদের সেমিনারগুলি ঠিক করা হয়েছে, সেমিনারগুলি 15 দিন পর পর হবে। সব সেমিনারে যাতে নাকি আরো বেশি করে মানুষকে যুক্ত করতে পারি। সেমিনার আর সৎসঙ্গ দুটোর মধ্যে পার্থক্য, সেমিনারে যুক্তি দিয়ে বিভিন্ন রকম বিস্তারিতভাবে সেই বিষয়টাকে তার জ্ঞান বুদ্ধি দিয়ে যিনি সেমিনারের প্রবন্ধক, তিনি সে ভাবটা আমাদের শোনান। আমরা শুনতে শুনতে অভিভূত হই। আজকে সত্যি মন ভরে গেছে। সকলকে আমার আবার অন্তরের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। বাইরে গিয়ে বলি, বড় অসহায় পৃথিবী আছে, চারিদিকে মানুষ বড় অসহায় হয়ে আছে। আন্তরিকভাবে সকল মানুষের পাশে দাঁড়ায়, সকল মানুষকে শক্তি দেই, সাহস দেই। আচার্যদেবের ভাষায় যেন সকলকে বলতে পারি, ঠাকুর আছেন, ঠাকুরকে জড়িয়ে ধরেই, ঠাকুরকে নিয়েই আমাদের এই যুদ্ধ জয় করতে হবে। আমাদের জয় হবেই, ঠাকুর আছেন বলেই আমাদের জয় হবেই। আর সবাই এই কথা চিন্তা করতে করতেই আমরা আমাদের করণীয়গুলি করতে থাকি। সকলে ভালো থাকেন, আনন্দে থাকেন। আবার সকলকে অন্তরের কৃতজ্ঞতা জানাই। ডক্টর রাজীব ঘোষকে আমার অন্তরের একান্ত কৃতজ্ঞতা জানাই। পরিবারের পক্ষ থেকে আমাদের জুম অনলাইন সৎসঙ্গ জুম পরিবারের পক্ষ থেকে এই কৃতজ্ঞতা, ধন্যবাদ। জীবনের আরো বেশি করে ইষ্টনিষ্ঠ হওয়ার প্রার্থনা জানাই ঠাকুরের শ্রীচরণে। ঠাকুর তাকে ভালো রাখুন, আমরা সবাই ভালো থাকি, ভালো রাখি সকল, এই প্রার্থনা। জয় গুরু। জয় গুরু। জীবনদার ধন্যবাদ জ্ঞাপন শেষ হলো। আমরা এখন এই 7ম সেমিনারের সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন কলকাতা থেকে শ্রদ্ধেয় সঞ্জীব পাত্র।
দীক্ষাদাতা কর্মী সঞ্জীব পাত্র। দীক্ষাদাতা কর্মী সঞ্জীব পাত্র। শ্রদ্ধেয় সঞ্জীব দা। জয় গুরু। বিষয় শিক্ষা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের যে অসংখ্য বাণী, তার কতিপয় বাণী ছড়ার আকারে শিক্ষার উপর একটা ছড়ার গান সমাপনী সঙ্গীত হিসাবে পরিবেশিত হচ্ছে। আমি আপনাদের সবার আশীর্বাদ প্রার্থনা করি। লেখাপড়ায় দড় হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহারে সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। লেখাপড়ায় দড় হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। লেখাপড়ায় দড় হলেই শিক্ষা তারে কয় না। শিখলি যে তুই কত শত বৌদ্ধ কিছুই ফুটলো না, স্মৃতির বলদ হলি শুধুই এক মুঠো ভাত জুটলো না। শিখলি যে তুই কত শত বৌদ্ধ কিছুই ফুটলো না, স্মৃতির বলদ হলি শুধুই এক মুঠো ভাত জুটলো না। বই পড়ে তুই হলি যে বই, বইয়ের নিদান ধরলি না। ধরে করে না চললে কি জাগবে বোধের নিশানা। বই পড়ে তুই হলি যে বই, বইয়ের নিদান ধরলি না। ধরে করে না চললে কি জাগবে বোধের নিশানা। লেখাপড়ায় দড় হলেই শিক্ষা তারে কয় না। দীক্ষা নিয়েই শিক্ষা ধরিস, আচার্যকে করে সার। আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। দীক্ষা নিয়েই শিক্ষা ধরিস, আচার্যকে করে সার। আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। থাকলে ছাত্রের ইষ্টে টান, তবেই জাগে করার প্রাণ। শিক্ষকের নাই ইষ্টে টান, কে জাগাবে ছাত্র প্রাণ। থাকলে ছাত্রের ইষ্টে টান, তবেই জাগে করার প্রাণ। শিক্ষকের নাই ইষ্টে টান, কে জাগাবে ছাত্র প্রাণ। ওই বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। ওই বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। লেখাপড়ায় দড় হলেই শিক্ষা তারে কয় না। গুরু যদি অপমান করেন বাড়ি শিষ্যের মান, তাড়ন পীড়ন ভৎসনায় হয় জ্ঞানী অভিযান। গুরু যদি অপমান করেন বাড়ি শিষ্যের মান, কারণ পীড়ন ভৎসনায় হয় জ্ঞানী অভিযান। ভুল করে যে খায়নি ধমক
পাইনি কোনো লাঞ্ছনা, ভুল তাহারে ভুলিয়ে নিয়ে করেই জ্ঞানে বঞ্চনা, ভুল করে যে খায়নি ধমক পাইনি কোনোদিন লাঞ্ছনা, ভুল তাহারে ভুলিয়ে নিয়েই করেই জ্ঞানে বঞ্চনা, অনুকম্পাই বোধের বাহক বুঝিয়ানে জানা, এমন আবেগ নাই যেখানে জ্ঞান সেখানে কানা, অনুকম্পাই বোধের বাহক বুঝিয়ানে জানা, এমন আবেগ নাই যেখানে জ্ঞান সেখানে কানা, লেখা পড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না, লেখা পড়ায় দর হলেই, লেখা পড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না। জয় গুরু, জয় গুরু। সঞ্জীবদা খুব সুন্দর হয়েছে। এখন আমাদের কিছু ঘোষণা করবেন চৌদ্দ জয়দেবদা। জয়দেবদা। আগামীকাল আমাদের অনলাইন সৎসঙ্গ জুম পরিবারে জীবন চক্রবর্তীদার বাড়িতে আয়োজন করেছে। আমরা আগামীকাল এই সেমিনারের পরপরই সন্ধ্যে 7টা থেকে আমাদের সিলেটে 7:30, আপনাদের টাইম 7:30, আমাদের 8টা। আমাদের বিপ্লবদার 7:30 7:30। আরেকটি ঘোষণা, আগামী শুক্রবার অর্থাৎ 17ই জুলাই আমাদের পরমারাধ্যা শ্রী শ্রী বর্মার শুভ 127তম জন্মতিথি উপলক্ষে আমরা ইন্দো বাংলার পক্ষ থেকে একটি বিকেল 4টে থেকে একটি মাতৃ সম্মেলন আয়োজন করেছি। প্রত্যেকটা মানুষ, মাকে যারা আজকে এখন উপস্থিত আছেন তাদের সবাইকে এই মাতৃ সম্মেলনে, বর্মার জন্মতিথি উপলক্ষে মাতৃ সম্মেলনে যোগদান করবার জন্য আহ্বান করছি। এছাড়া সৎসঙ্গ আছে, আমাদের সদ্য তপজ্যোতিদা এখানে উপস্থিত আছেন, তার শিলচরের ওয়েব সৎসঙ্গের দ্বারা পরিচালিত সৎসঙ্গ হবে। আরেকটি বিশেষ নিমন্ত্রণ আছে আমাদের মহারাষ্ট্রে, আমাদের সদ্য প্রলয়দা এখানে উপস্থিত আছেন, তিনি আমাদের সকলকে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে 8টা থেকে এই বর্মার জন্মতিথি উপলক্ষে বিশেষ সৎসঙ্গের আয়োজন করেছে মহারাষ্ট্রে, সেখানে আমাদের সকলকে উপস্থিত থাকবার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছেন। আগামী শনিবার 18 তারিখে পূজনীয় বিঙ্কি দাদার 50তম জন্মদিন উপলক্ষে একটি বিশেষ সৎসঙ্গের আয়োজন করা হয়েছে, যেটা আমরা ইন্দো বাংলা সৎসঙ্গ করে থাকি প্রতি মঙ্গলবার। সেই সৎসঙ্গটা এবার শনিবারে অনুষ্ঠিত হবে পূজনীয় বিঙ্কি দাদার 50তম জন্মদিন উপলক্ষে। আপনারা প্রত্যেকে সেই সমস্ত সৎসঙ্গে উপস্থিত থাকবেন। লিঙ্ক আপনারা বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন, আমাদের গ্রুপে পাবেন। শিলচরে তপজ্যোতিদা, সৌরদীপ চট্টগ্রামে এবং সিলেটে বিপ্লবদার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় লিঙ্ক ছড়িয়ে দেবো। আপনারা সেই লিঙ্ক সংগ্রহ করে এই বিশেষ অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করবেন। জয় গুরু। আরেকটা জয়দেবদা, আরেকটা কথা ছিল, আগে বলেন। একটু বলে দিলে ভালো হয় যে আমাদের এখন ধারণ সংখ্যা, মানে প্রত্যেকটা সৎসঙ্গের ধারণ সংখ্যা 500 জনকে আমরা যুক্ত করাতে পারবো, এবং সবাই যেন আমাদেরকে সেই কাজে সবাই সহযোগিতা করেন। আগে আমাদের সীমিত ছিল 100, এবার আমাদের সেই সংখ্যাটা 500 হয়ে গেছে, তাই একটু বলে দিলে ভালো হয়। ঠিক আছে, আগে আপনি তো বলেই দিলেন। ব্যাস হয়ে গেছে, সময় আমাদের খুব কম আছে।
আর কিছু বলবেন জয়দেব দা? না না, ধ্বনি দিয়ে দেন। ঠিক আছে, না ধ্বনি দেওয়ার আগে একটি ঘোষণা তো রাখতেই হবে, সেটা হচ্ছে আগামী 26/7/2020 আমার পরবর্তী আমাদের যে সেমিনার হবে, সেই সেমিনারের যে বিষয়বস্তু সেটা আইন এবং বিচারের উপর শ্রী শ্রী ঠাকুরের দিব্য দৃষ্টিভঙ্গি, তার উপরে আলোচনা করবেন আমাদের আইন যিনি পড়াশোনা করেছেন এবং পাশ করেছেন, এবং দিল্লি হাইকোর্টে যিনি লিগ্যাল প্র্যাকটিসার হিসাবে অনেকদিন কাজ করেছেন, এবং বর্তমানে তিনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডেপুটি সেক্রেটারি ল সেলে আছেন, তিনি আমাদের অশেষ শ্রদ্ধাভাজন সহপ্রতি ঋতিক শ্রীযুক্ত পল্লব সরকার মহাশয়। তিনি আগামী 26 তারিখে এর উপরে তিনি আলোচনা করবেন। এটাই হচ্ছে আমাদের শেষ ঘোষণা। এবং আগামীকাল আপনারা শুনলেন আমাদের শ্রদ্ধেয় জীবনদার বাড়িতে সৎসঙ্গ 7:15 থেকে 7টায় খুলে যাবে, আপনারা সকলে উপস্থিত থাকবেন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় জি কি, পরম প্রেমময় শ্রী চন্দ্র জি কি, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, জয়। শ্রী বড় মা কি, পরমাত্মা শ্রী বড় মা কি, পরমাত্মা শ্রী বড় মা কি, পরম শ্রী বর্দা কি, পরম বর্দা কি, পরম শ্রী বর্দা কি, পরম আচার্য দেব শ্রী দাদা কি, পরম পূজ্য আচার্য দেব শ্রী দাদা কি, পরম আচার্য দেব শ্রী দাদা কি, সব সঙ্গ কি, সব সঙ্গ কি, সব সঙ্গ কি। বন্দে আর্য পিতৃম, বন্দে বর্গন, কৃষ্ণ দেবতম, বন্দে বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, শ্রী ঠাকুর জি কি। আজকের মতো আমাদের 7ম সেমিনার এখানেই শেষ হলো। সবাই সুস্থ থাকুন। যদি কেউ মাতৃ সম্মেলন দিতে চায়